আসসালামু আলাইকুম। আশা করি যে যার স্থান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। কেননা আজকে আমরা ইতিমধ্যেই ৫.৪ মাত্রার একটা ভূমিকম্প অনুভব করেছি। তো আসলে আশা করছি যে সবাই সুস্থতা সহকারে ভিডিওটা দেখছেন। তো আজকে আমরা এসএসসি ২০২৬ পরীক্ষায় আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম যে টপিকটা আসবে সেটা হলো উইথ ক্লু সম্পর্কে আলোচনা করব একটু, হ্যাঁ? তো উইথ ক্লুজ বিষয়টা বোঝার আগে এটা বুঝে যে এই উইথ ক্লুজ জিনিসটা আসে কোথা থেকে, কারণ এটা নির্দিষ্ট কোনো সিলেবাস নেই আমাদের, তাই না? তাহলে কোন বিষয়গুলো বেশি বেশি করে পড়া থাকতে হবে এবং উইথ ক্লুজ বিষয়টা আসলে কি এবং কি শর্টকাট নিয়মগুলো আমাদের যদি মাথায় থাকে, তাহলে তোমার যদি গ্রামারে তুমি যদি খুব ফ্লুয়েন্টলিও না হয়ে থাকো, জাস্ট তুমি তোমার ভোকালটা খুবই স্ট্রং আছে, তুমি ইংলিশ ভালো মতো বুঝে থাকো, তুমি কথায় কথায় জিনিসগুলো মিলিয়ে দিতে থাকো, তাহলে ওইগুলোর মাধ্যমে কীভাবে তুমি উইথ ক্লুজটাতে একটা ভালো নাম্বার আনতে পারবা, 10-এর মধ্যে অ্যাটলিস্ট 7 to 8 যাতে তুমি পাও, সেই টেকনিকগুলো আজকে তোমাকে শিখিয়ে দেবো। আর যদি তুমি একটু যদি গ্রামারটা বোঝো, আজকে যে গ্রামারগুলো বুঝাই দেবো গুরুত্বপূর্ণ জিনিসগুলো, ওই শুধু গ্রামারগুলো যদি বারবার প্র্যাকটিস করো, বুঝছো? গ্রামার দিয়ে তুমি যদি শুধুমাত্র কোশ্চেনগুলো সলভ করে থাকো প্রিভিয়াস ইয়ারের এবং তোমার মডেল কোশ্চেনের বইয়ের মধ্যে যে মডেল কোশ্চেনগুলো দিয়ে আছে, তাই আলহামদুলিল্লাহ আমি মনে করি 10-এর মধ্যে 10 ঠেকায় তোমাকে কেউ আর ঠেকায় রাখতে পারবে না। ওকে, তো আগে একটু বলে দিই উইথ ক্লুজ বিষয়টা কি। তোমাদেরকে একটা প্যারাগ্রাফ দেওয়া হবে, একটা টপিক দেওয়া হবে, ওইগুলোর মধ্যে কিছু ফিলিং দ্য গ্যাপস থাকবে, হ্যাঁ? তো ওইখানে উপরে তোমাদের টেবিল দিয়ে দেওয়া থাকবে, ওই টেবিলের মধ্যেই কিছু শব্দ তোমাদেরকে গ্রামারের উপর ভিত্তি করে তোমার যেটা যাচ্ছে বাক্যের সাথে সেই ওয়ার্ডটা তোমাকে ওখানে ব্যবহার করতে হবে। প্রয়োজনের স্বার্থে ওইটা চেঞ্জও করা লাগতে পারে, ওইটা গ্রামারের উপর ভিত্তি করে আসবে। মূলত কোন গ্রামার, আমাদের কি সব গ্রামার জানতে হবে না? ভাই, তুমি যদি পার্টস অফ স্পিচের বিষয়টা একটু ভালো করে জেনে থাকো, তাই আশা করি আর বেশি তেমন লাগবে না। কিন্তু একটু ভার্ব, রাইট ফর্ম ভার্বস মাঝে মধ্যে একটু টাচ করে থাকে, কিন্তু আমরা যখন রাইট ফর্ম ভার্বস তোমাকে পড়াইতে যাবো না, তখন ওই জিনিসটা এখানে কভার হয়ে যাবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পার্টস অফ স্পিচের যে বিষয়গুলো আছে ওইগুলো থেকে তোমার উইথ ক্লুজটা হয়ে থাকে। এখন এটা তো কোনো নির্দিষ্ট সিলেবাস নেই ভাই, তাহলে পড়বো কোথা থেকে? তাই তোমাদের টেক্সট বুকসে যে তোমার কি গল্পগুলো রয়েছে না, ওইগুলো ভালো করে পড়বা, বুঝছো? রিডিং করবা। এখন ভাইয়া কোনগুলো পড়তে হবে একটু দাগা দিলে ভালো হতো। আমি ইনশাল্লাহ সামনের একটা ভিডিওতে তোমাদের টেক্সট বুককে কোন কোন টপিক পড়তে হবে, কি কি গদ্য পড়তে হবে, পদ্য পড়তে হবে, ওইগুলোর উপরে ইনশাল্লাহ একটা ডিটেলসে ভিডিও দেবো তোমাদেরকে। ওইখানেও এই জিনিসগুলো যদি তুমি বারবার খালি প্র্যাকটিস করো, ঠিক আছে? তোমাকে হজম করতে হবে না, তুমি জাস্ট চাবায় প্যাট পর্যন্ত নিয়ে যাও, তাই দেখবা কি তুমি অনেকাংশেই উইথ ক্লুজটা ধরে ফেলেছো এবং নিজে থেকে এটা ভালো মতো বসায় ফেলতে পারতেছো বক্সের থেকে অপশন দেখে দেখে। বুঝতে বলতে পারতেছি ইটস অল অ্যাবাউট দ্য প্র্যাকটিস। ওকে, দ্য টেক্সট, তোমাদের টেক্সট বুকে যে যে গল্পগুলো আছে এবং পাশাপাশি কিছু টপিকস আছে তোমাদের, ঠিক আছে? কিছু টপিক রয়েছে যেগুলোর উপর ভিত্তি করে তোমার পড়তে হবে, যেমন তোমার ডিফরেস্টেশন হতে পারে, এডুকেশন হতে পারে, তারপর তোমার এই যে রিসেন্টলি আর্থকুয়েক হলো, আর্থকুয়েকের উপর আসতে পারে, তাহলে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ হতে পারে, তারপর লেটার কম্পোজিশন যেগুলো আছে, তাই না, এম ইন লাইফ। তো এই সকল জিনিস যখন তুমি একটু গুরুত্ব সহকারে পড়বা, তখন তোমার দেখবা 1 তীরে 2 নিশানা মারা হয়ে গেছে, কারণ ওইগুলোই দেখবা কি একটু অ্যাডভান্স লেভেলে, একটু স্ট্যান্ডার্ড লেভেলেই তোমার ওইখান থেকে উইথ ক্লুজগুলো বের করে থাকে তারা, হ্যাঁ? তো যখন তুমি গদ্যগুলো পড়বা এবং এই টপিকগুলো ভালো করে পড়বা, তখন তোমার জিনিসগুলো আরও ফ্লুয়েন্ট হতে থাকবে, বিশেষ করে তোমার প্রিপোজিশন সাইডগুলো, ঠিক আছে? প্রিপোজিশন সাইডগুলো তোমার আরও বেশি ক্লিয়ার হতে থাকবে। কেননা দেখা যায় কি প্রিপোজিশন তোমার স্টুডেন্টরা আলাদা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া লাগে, কিন্তু যখন তুমি টেক্সট বুকটা ভালো মতো গুরুত্ব সহকারে পড়বা, দেখবা প্রিপোজিশনের 80 to 70% এসএসসি লেভেলে, ঠিক আছে? এমনকি চাকরির ক্ষেত্রেও হয়ে থাকে জিনিসটা, যে 80 to 7% প্রিপোজিশন এই টেক্সটের থেকে হয়ে থাকে, টেক্সট বুক থেকে হয়ে থাকে। তুমি জাস্ট রিডিং করে যাও, ভালো করে বুঝে বুঝে রিডিং করছো কোনটার পরে কোনটা বসে। এছাড়াও এটা কীভাবে ফ্লুয়েন্টলি বুঝতে পারবা এই ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করবো। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা বিষয়টা। তো এখন দেখো উইথ ক্লুজের বিষয়টা আমরা এখানে পার্টস অফ স্পিচ থেকে আজকে শুরু করবো, কারণ আমরা জানি এইটুকে যদি পড়া হয়ে থাকে তাহলে আমাদের অধিকাংশ উইথ ক্লুজ আমরা শেষ করে ফেলতে পারবো। এখন পার্টস অফ স্পিচে সব পড়তে হবে ভাই, 8টা পার্টস অফ স্পিচ আছে, তাই না? আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন অ্যান্ড কনজাংশন, এই 8টাই তো প্রিপোজিশন। অ্যান্ড ভাই এগুলো সবই পড়তে হবে না ভাই, যেটা যেটা গুরুত্বপূর্ণ শুধু ওইটুকু আমরা দেখাবো, হ্যাঁ? তো আগে একটু বুঝি যে পার্টস অফ স্পিচ বিষয়টা কি। অনেকে আমরা বুঝি না যে পার্টস অফ স্পিচ বিষয়টা কী হয়ে থাকে। মূলত একটা বাক্য, এই দেখো অনেকগুলো শব্দ মিলে মূলত একটা পরস্পর ব্যবহার করে একটা বাক্য গঠন করা হয়ে থাকে। তো একটা বাক্যের প্রতিটি অর্থবোধক শব্দগুলোকেই, এই যে এগুলো এক একটা শব্দ কিন্তু, ঠিক আছে? প্রতিটি অর্থবোধক শব্দগুলোকেই আমরা কী বলে থাকি? পার্টস অফ স্পিচ বলে থাকি। এখন ভাইয়া একটু খেয়াল করো যে তাহলে এখানটায় কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে, আমি এটা কীভাবে বার করব? আগে বুঝে নাও পার্টস অফ স্পিচ আছে কয়টা আমাদের। পার্টস অফ স্পিচ এখানে দেখো আমাদের মূলত হচ্ছে 8 প্রকারের। নাউন, মূলত আমরা যেই কোনো ব্যক্তি বা বস্তুর নামকে আমরা নাউন বলে থাকি। প্রোনাউন, এই ব্যক্তি বা বস্তুর সর্বনামকে আমরা কি বলে থাকি? প্রোনাউন বলে থাকি। যেমন আমাদের হি, দে, মাই সেলফ, অল, হু, ইচ আদার, তাই না? হি, শি, তারপরে হার, দেম, দেয়ার, আওয়ার। তো এইগুলো কি আমাদের প্রোনাউন হয়ে থাকে, এগুলো আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করে থাকি, হ্যাঁ? যেমন বললাম রহিমকে ডাক দাও,
তাকে ডাক দাও, তাহলে রহিম এবং তাকে তো একই হয়ে গেল, তাই না? এইরকম বিষয়টা। তো অ্যাডজেক্টিভ বিষয়টা কি? অ্যাডজেক্টিভ আমার নাউন বা প্রোনাউনকে যে প্রভাবিত করে থাকবে, ঠিক আছে? নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা যেগুলো বোঝায় থাকবে। আচ্ছা, হি ইজ এ ব্যাড বয়, হি ইজ এ গুড গার্ল। তো এই যে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন আওয়ার পন্ড, তো এই যে আমাদের বোঝাচ্ছে যে নাউনের অবস্থা, পরিমাণ কতটুকু রয়েছে, এইগুলোকে মূলত আমাদের অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। এবং ভার্ব কোনটা? মূলত আমাদের এই যে নাউন বা প্রোনাউন যাকে ভর করে তাদের কর্মগুলো করে থাকে, সেটাই মূলত আমাদের ভার্ব হয়ে থাকে, ঠিক আছে? বা এই আমাদের নাউন বা প্রোনাউন যেগুলো আর কি করে থাকে মূলত, বুঝাইতে পারছি? যেমন গো, ইট, স্লিপ, এগুলো আমাদের ভার্ব হয়ে থাকে। তারপর একটু খেয়াল করো অ্যাডভার্ব কোনগুলো? আমাদের অ্যাডভার্বগুলো 4 ভাবে কাজ করে থাকে, ওটা আমি সামনে ডিটেলসে বলতেছি, কিন্তু আপাতত একটু মনে রাখো যে অ্যাডভার্বগুলো হয়ে থাকে আমাদের সেইগুলো যেগুলো আমাদের ভার্বকে প্রভাবিত করে থাকে, ঠিক আছে? ভার্বের দোষ, গুণ, অবস্থা, তাদের দূরত্ব, এগুলো নির্ধারণ করে থাকে। তো তাদেরকে কি বলা থাকে? অ্যাডভার্ব বলে থাকে। যদি আমাদের নাউনকে প্রভাবিত করে, নাউন বা প্রোনাউনকে যদি প্রভাবিত করে, তাহলে ওটা হবে অ্যাডজেক্টিভ। এবং যদি আমাদের ভার্বকে প্রভাবিত যে করবে, তাকে বলবো আমরা অ্যাডভার্ব, ঠিক আছে? এর আগে একটু চিনে নাও যে কোনটাকে কি বলা হয়ে থাকে, তারপর আমি মূল বিষয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপর প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। বাংলাতে এই তিনটাকে মূলত আমাদের কি বলা হয়ে থাকে? অব্যয় বলা হয়ে থাকে। অব্যয় বিষয়টাকে এটা আসতেছি। প্রিপোজিশনকে বলা হয় আমাদের পদান্বয়ী অব্যয়, কনজাংশনকে বলা হয় সংযোজন অব্যয়, এবং ইন্টারজেকশনকে বলা হয় অনন্বয়ী অব্যয় বলা হয়ে থাকে। এখন ভাই অব্যয় জিনিসটা কি একটু বুঝাই দিই। মনে করো একটা মেয়ে আছে, অনেক সুন্দর একটা মেয়ে আছে, হ্যাঁ, অনেক সুন্দর মেয়ে। ওকে তুমি গহনা দিয়ে, শাড়ি দিয়ে, আলতা স্নো মাখাইয়া তুমি সুন্দর করে তাকে সাজাইলা, তার রূপ কিন্তু আগের থেকে বৃদ্ধি পেল। এখন তুমি গহনা, শাড়ি এবং যে যে সৌন্দর্য বর্ধমান জিনিসগুলো আছে ওইগুলো সরায় দাও ওইখান থেকে, তাও কি ওই মেয়ের সৌন্দর্যটা কি কমবে নাকি? কমবে না। তাও তার সৌন্দর্যটা কিন্তু থাকবেই, কিন্তু আগে থেকে একটু কমে আসবে শুধু, তাই না? কিন্তু তার সৌন্দর্য একেবারে বিলুপ্ত হয়ে যাবে না। তো ওই যে একটা বাক্যকে আরও সৌন্দর্য এমফেসাইজ করার জন্য আমরা বাংলায় যেগুলো ব্যবহার করে থাকি ওগুলোকে অব্যয় বলা থাকে। ওই অব্যয় সরাই দেওয়ার পরও আমাদের বাক্য পূর্ণাঙ্গভাবে অর্থ প্রকাশ পায়। এটা যখন বাংলা পড়ানো হবে তখন যে জিনিসটা বুঝবো। তো ইংলিশের ক্ষেত্রে এই অব্যয়টাকে আবার 3 ভাবে আছে, যে প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন আকারে আছে। ঠিক দেখো, কিন্তু এদের ব্যবহার আবার বাংলা থেকে একটু আলাদা হয়ে থাকে। কিভাবে? প্রিপোজিশনটা পূর্বে অবস্থান করা, মানে পূর্বে, পজিশন মানে অবস্থান করা। এই যে লিখেও দিয়ে আছে, এই যে প্রিপোজিশন কোনগুলো আমাদের? ফর, টু, আপ, ডাউন, তাই না? তারপর বোথ। তাহলে এই যে নাউন বা প্রোনাউনকে মূলত বোঝাচ্ছে যে তারা কোথায় আছে, তাদের অবস্থানটা কোথায়। দ্য পেন ইজ অন দি টেবিল বা অন দি চেয়ার, তাই চেয়ারের উপরে না নিচে আছে, যে এটা বোঝানোর জন্য আমরা অন ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো এই বিষয়গুলো যখন আমরা প্রকাশ করে থাকি নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে, তখন আমাদের পূর্বে অবস্থান করে প্রিপোজিশন বোঝায় থাকে। আর প্রিপোজিশনটা তোমার দুইভাবে তুমি শিখতে পারবে। একটা হলো তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মাধ্যমে, আরেকটা হলো তুমি টেক্সট বুক বেশি বেশি যদি পড়ে থাকো ওইখান থেকে। আর যারা নিউজ পেপার পড়ার অভ্যাস আছে তাদের তো আরও আলহামদুলিল্লাহ আশা করি প্রিপোজিশন ভালো আছে। তো এই যে রিডিং যত বেশি পড়বে ইংলিশ, প্রিপোজিশনটা তত স্মুথ হবে। এটা ধরা বাঁধা, গদ বাঁধা নিয়ম আকারে পড়তে গেলে মনে করো অনেক কষ্ট হবে, আর এখন তো লাস্টের দিকে এসে আরও কষ্টটা বেড়ে যাবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবে। এখন কনজাংশন নামেই বুঝাতে পারছে যে এটা কানেক্ট করতেছে আমাদের জিনিসগুলো, হ্যাঁ, যেমন অ্যান্ড, অর, বাট, বিফোর, এটাও একটু ডিটেলস আমি দেখাবো, জাস্ট আপাতত একটু বুঝাই দিতেছি। তারপরে কি আছে আমাদের? ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কি? ইন্টারজেকশন এই যে হুররে, ওয়াও, আশ্চর্যবোধক জিনিসপাতি, ওইগুলোকে আমাদের ইন্টারজেকশন বলা হয়ে থাকে, হ্যাঁ। এটা আর কি সুপারফিশিয়াল লেভেলে বুঝলাম, কিন্তু এখন আমরা বুঝতেছি না এইগুলো দিয়ে কীভাবে আমাদের উইথ ক্লুজটা আমরা সলভ করবো, তাই না? এটা কি বুঝতে পারছি? এখন আমরা বুঝে উঠতে পারিনি কিন্তু যে উইথ ক্লুজ কীভাবে এটা সলভ করা যায়। তো চলো আগে দেখি এটা বাক্যের ভিতরে এগুলো কীভাবে ব্যবহার হয়ে থাকে, তারপর আমরা উইথ ক্লুজের ভিতরে আসবো, হ্যাঁ। দেখো মজা লাগবে শুনে পড়তে। যেমন দেখো, হুররে, হি ran swiftly to the stage and received the prize from the honorable principal. তো হুররে, সে দ্রুততা সহকারে, সুইফটলি মানে কি কুইকলি বা দ্রুততা সহকারে স্টেজে গিয়েছিল এবং অনারেবল প্রিন্সিপালের কাছ থেকে সে প্রাইজটা গ্রহণ করেছিল। তো এখন আমি হুবহু একদম এআই এর মতো এটাকে ট্রান্সলেট করবো না, যাতে একটু আঞ্চলিকতার মিশায় আমি ট্রান্সলেট করবো, কিন্তু কাল এবং অর্থটা সেম রাখবো যাতে আমাদের বুঝতে ইজি হয়ে থাকে, ঠিক আছে? নাহলে বুঝতে তোমাদের কাছে একটু হজবরল লাগতে পারে বা কষ্ট হতে পারে। একটু খেয়াল করো যে হুররে, হুররে, এই যে এই জিনিসটাকে আমরা বললাম ইন্টারজেকশন, আশ্চর্যবোধক চিহ্ন, এই যে চিহ্ন দেখেই বুঝতে পারে, তাহলে এটা ইন্টারজেকশন হিসেবে এই পার্টস অফ স্পিচের হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে? হি র্যান সুইফটলি, হি র্যান সুইফটলি টু দ্য স্টেজ, তাহলে র্যানটা হলো আমাদের ভার্ব। একটা বাক্যে যদি তুমি ভার্ব আইডেন্টিফাই করতে পারো, একটা ভার্ব যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমার ওই বাক্যে আর কিছু বাকি থাকে না বাইর করা,
কেন এটা বলতেছি, মনে করো একটা গ্যাং আছে, ঠিক আছে, একটা গ্যাংয়ের মধ্যে অনেকগুলো মেম্বার থাকে, ডাকাতদের গ্যাংদের মধ্যে অনেকগুলো মেম্বার থাকে। যদি ডাকাতের সর্দারকে আমরা ধরে বের করতে পারি, তাহলে কি আমাদের বাকি গ্যাং মেম্বার কে কী করতেছে, কোথায় কি কার অবস্থান হচ্ছে, কে কী কার্যকর পরিচালনা করতেছে, তাহলে আমরা ইজিলি বের করতে পারি না। তো যেমনটা আমরা বলি না কান টানলে মাথা আসে, তাহলে একটা বাক্যের কান হলো তোমার কি ভার্ব। একটা ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন হতে পারে না। যদি একটা ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন হয়ে থাকে তখন ওটাকে আমরা ফ্রেজ বলে থাকি, ঠিক আছে। সরি, এক সেকেন্ড। ফ্রেজ গঠন হয়ে থাকে, ওটা পাশাপাশি অবস্থান হয়ে কিছু ফ্রেজ গঠন হয়ে থাকে। যেমন যদি বলি বি ইউজ টু গো, ঠিক আছে, তারপরে এইগুলো কিন্তু পাশাপাশি ব্যবহার হচ্ছে, কতগুলো অর্থ প্রকাশ করছে, কিন্তু এগুলো কোনো সেন্টেন্সের ভিতর পড়তেছে না। যদি আমরা বলি হি বার্নস, ঠিক আছে, হি বার্নস। আরেকটা যদি বলি ফায়ার বার্নস, সাপোজ ফায়ার বার্নস, এটা একটু বুঝতে ইজি হবে তোমার, ফায়ার বার্নস। আবার যদি বলি শুধু বার্নস, তাহলে এই যে তোমরা দেখছো যে বাক্যগুলো কীভাবে আসতেছে, এই যে সামান্য দুইটা এই দিয়ে কিন্তু আমরা বুঝতে পারতেছি। তারপরে ডু মানে করো, এটা ঠিক আছে, অর্ডার করা বোঝাচ্ছে। তারপরে ফিনিশড, ওকে। তো এগুলো আমরা আরও ডিটেলসে পড়বো, যখন ভার্ব জিনিসটা আসবে তখন একটু আমরা ডিটেলসে যাবো। এখন আপাতত বুঝে নাও যে আমাদের যদি একটা বাক্যের মধ্যে ভার্ব না থাকে তাহলে সেটাকে আমরা ফ্রেজ বলে থাকবো, কিছু শব্দগুচ্ছ আসবে। আর যদি একটা বাক্যে ভার্ব থাকে তাহলে ওইটাকে আমরা বাক্য হিসেবে গণ্য করবো। ভার্ব ছাড়া আমরা বাক্য হিসেবে গণ্য করতে পারবো না। যখন আমরা রাইট ফর্ম ভার্ব করবো তখন আরও ডিটেলস যাবো। এছাড়া এখনও একটু ডিটেলস আমি দেখাবো একটু পরই, তারাও যাতে তোমরা উইথ ক্লুজটা ধরতে পারো ইজিলি। দেখো, হি র্যান সুইফটলি, তাই না, এটা র্যান সুইফটলি টু দ্য স্টেজ। এখন র্যান কীভাবে রান করেছিল, এই যে আমি বললাম ভার্বকে যে মডিফাই করে থাকবে সে আমাদের হবে অ্যাডভার্ব। তাহলে হিটা কি, হি আমাদের এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। আমি এখনই কনসেপ্টের ভিতরে আসতেছি। প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে টু দ্য স্টেজ। আচ্ছা, টু দ্য স্টেজ এখানে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। আচ্ছা, তার বিষয়টা আমি একটু পরে আসি। দ্য স্টেজ, আচ্ছা কোথায় গিয়েছিল, রান করে সুইফটলি, নাউন, তাই স্টেজের উপর উঠেছিল। অ্যান্ড, এই যে অ্যান্ড হলো আমাদের কনজাংশন, এটা কানেক্ট করতেছে। হ্যাঁ, রিসিভ দ্য প্রাইজ, রিসিভটা আমাদের ভার্ব, রিসিভ দ্য প্রাইজ, আমি এখন আসতেছি দার বিষয়টাতে। আচ্ছা, রিসিভ দ্য প্রাইজ নাউন আমাদের এটা। ফ্রম দি, আচ্ছা কার কাছে নিয়েছিল, প্রিপোজিশন, তাহলে ফ্রমটা আমাদের প্রিপোজিশন। দি অনারেবল প্রিন্সিপাল, তাহলে দিটার বিষয়টা আমি বলতেছি একটু পরে। অনারেবল প্রিন্সিপাল, আচ্ছা প্রিন্সিপালটা আমাদের নাউন, কেমন প্রিন্সিপাল, অনারেবল প্রিন্সিপাল, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ, নাউনের দোষ গুণ অবস্থা বোঝাই যাচ্ছে। তাহলে দেখছো কীভাবে আমাদের পার্টস অফ স্পিচটা এখানে ব্যবহার হচ্ছে। এখন ভাই দার বিষয়টা আমি কেন পরে বুঝে আসতেছি বলো। আচ্ছা, একটা জিনিস বুঝো, দা এখানে কী হিসেবে ব্যবহার হয়েছে, অনেকে বলবে ভাই এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। ভাই দা তো আবার আর্টিকেল, তাই না, দা তো আর্টিকেল হিসেবে ব্যবহার হয়ে থাকে, কিন্তু এই আর্টিকেলটা আবার ডিটারমাইনারের মধ্যেও আসে ভাই। তাহলে এটা আসলে জিনিসটাকে দেখে অ্যাডজেক্টিভ, আর্টিকেল নাকি ডিটারমাইনার আমাদের দাটা। হ্যাঁ, এখন দেখো তুমি যেই তিনটাই বলো না কেন, তিনটাই রাইট আমাদের এখানে। কিন্তু ভাই পার্টস অফ স্পিচে তো আমাদের 8 প্রকার হয়ে থাকে, তিনটা রাইট কীভাবে বলো, যে কোনো একটা রাইট হবে, আর্টিকেল তো আমাদের নাই। তো একটু খেয়াল করো, 8 প্রকার হয়ে থাকে আমাদের মডার্ন গ্রামার অনুযায়ী, ঠিক আছে, মডার্ন গ্রামার অনুযায়ী আমাদের 8 প্রকার হয়ে থাকে, কিন্তু ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী আমাদের পার্টস অফ স্পিচ 11টি হয়ে থাকে। বাকি তিনটা কি, আবার বাকি তিনটা হলো এই আর্টিকেল, ডিটারমাইনার। বাকি তিনটা আমি বলি, আমি যখন ডিটারমাইনার পড়েছিলাম এটা একটু ডিটেলসে গিয়েছিলাম। তো ওই তিনটা হয়ে থাকে তোমাদের আর্টিকেল, ডিটারমাইনার, এবং আরেকটা হয়ে থাকে সেটা হলো নাম্বারাল, ঠিক আছে। নাম্বারাল যে অ্যাডজেক্টিভগুলো আমরা পড়ি না, নাম্বারাল, আমরা অ্যাডজেক্টিভ যখন দেখাবো নাম্বারাল অ্যাডজেক্টিভ কি বলতেছি। তো এই এক্সট্রা তিনটা মিলে আমাদের ট্রেডিশনাল, ঠিক আছে, ট্রেডিশনাল পার্টস অফ স্পিচের মধ্যে 11টি করা হয়েছে। ওই পূর্বের 8টাও আছে, এই তিনটা মিলে। কিন্তু এখন তো আমরা মডার্ন গ্রামার অনুযায়ী চলতেছি, তাই না, তাহলে কীভাবে হবে, তাহলে এই যে ডিটা হলো আমাদের অ্যাডজেক্টিভ দিবা, ডিটা আমাদের অ্যাডজেক্টিভ, প্রত্যেকটাতে ডি আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে এই জায়গাটা। ওকে, আশা করি বুঝাতে পারতেছি। এখন ডিটেলস আরও একটা আছে, যখন তুমি পড়তে যাবা, যখন তুমি উইথ ক্লুজ ধরতে যাবা, তখন কীভাবে বাইর করবো এই জিনিসটা। চলো একটু ডিপে যাই আমরা। তো পজিশন অফ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভটা আমরা যদি বুঝতে পারি না, তাই দেখবে ইজিলি জিনিসগুলো আমরা বের করে আনতে পারতেছি। কীভাবে, একটু খেয়াল করো। এই পজিশনটা ধরতে পারলেই আমরা উইথআউট ক্লুজে কোথায় পজিশন রয়েছে, উইথআউট ক্লুজ কোথায় কীরকম পজিশন রয়েছে, এটা আরও ইজিলি আমরা বাইর করতে পারবো। খেয়াল করো যে একটা বাক্যে মূলত নাউন, হ্যাঁ, একটা বাক্যে নাউন মূলত আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখবা, প্রত্যেকটা বাক্যের মধ্যেই আমাদের সাবজেক্ট থাকুক বা অবজেক্ট থাকুক, সেটা নাউন হবেই আমাদের। আর একটু অ্যাডভান্সে যদি আমি বলতে চাই যে একটা বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে।
প্রোনাউন এই দুইটা আকারে থাকে। যেমন দেখো রাসেল ইজ এ গুড বয়, রাসেলটা যদি আমি কেটে দিয়ে যদি বলি হি ইজ এ গুড বয়, আমার অর্থের কোনো পরিবর্তন হলো? ওই হি বলতে তো রাসেলই বুঝাইতেছে। তাহলে এই জন্য বললাম যে একটা বাক্যে আমাদের কি নাউন অথবা প্রোনাউন কোনটা হয়ে থাকে, সাবজেক্ট অথবা অবজেক্টে বসে থাকবে, এটুকু মাথায় রেখো। হ্যাঁ, তাহলে আমি আগেই বলেছিলাম নাউন বা প্রোনাউন খোঁজার আগে আমাদেরকে কাকে খুঁজে বের করতে হবে, আমাদের ভার্বকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই বাক্যের ভার্ব হলো ইজ। যে যত ফ্লুয়েন্টলি ভার্বকে ধরতে পারবে সে তত ফ্লুয়েন্টলি বাকি সব কিছু ধরে ফেলতে পারবে, বুঝছো? এই ভার্ব বললাম না একটা সর্দার গ্যাংয়ের, যে ওকে যদি ধরে ফেলতে পারি তাহলে বাদ বাকি যে মেম্বাররা কী কাজ কোথায় সংগঠিত করতেছে ওটা আমরা ইজিলি ধরতে পারবো। তো খেয়াল করো রাসেল, হ্যাঁ রাসেল ইজ এ গুড বয়, তাহলে কে হয়? এখন নাউন বা প্রোনাউনকে এখন সাবজেক্ট বা অবজেক্ট আমরা ধরবো কীভাবে, এটা একটু শিখাইতেছি, একটা মনোযোগ দিয়ে খেয়াল করো। যে রাসেল ইজ এ গুড বয়, তাহলে ইজটা আমাদের বি ভার্বের মধ্যে পড়ে, আর বি ভার্ব আমাদের হওয়া বোঝায় কোনো কিছু, ঠিক আছে? হওয়া বোঝায়। তাহলে হওয়া বলতে কি, রাসেল হয় একটা ভালো ছেলে, তাহলে হয় কি হয়, কি দিয়ে ভার্বকে প্রশ্ন করবা, ঠিক আছে? এই ইজকে প্রশ্ন করবা, ভার্বকে প্রশ্ন করবা কি বা কাকে দিয়ে, ঠিক আছে? কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করো তুমি পাইবা কি, অবজেক্ট পাইবা, ঠিক আছে? আর যদি এই ভার্বকে তুমি প্রশ্ন করো, ভার্বকে যদি প্রশ্ন করো কে বা কারা, ঠিক আছে? কে বা কারা, তখন তুমি পাইবা কি, সাবজেক্ট পাই যাবো ওই বাক্যের। আবার একটু বলো, আবার একটু বলে দিই, একটু খেয়াল করে শোনো। একটা বাক্যে, এই সম্পূর্ণ একটা বাক্য, তাই না? এই সম্পূর্ণ একটা বাক্য, একটা বাক্যের আমাদের সাবজেক্ট বা অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন আকারে থাকে। এখন সাবজেক্ট বা অবজেক্টকে কীভাবে খুঁজে বের করা যায়? ওই বাক্যের যে ভার্বকে আছে সেই ভার্বকে প্রশ্ন করতে হবে। কি বা কাকে দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে অবজেক্ট খুঁজে পাবো, কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট খুঁজে পাবো, ঠিক আছে? এই দুইটাই প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্ন করো তো, তাহলে কি, ঠিক আছে? রাসেল ইজ কি হয়, রাসেল কি, রাসেল হয় একটা ভালো বালক, তাই না? ভালো বালক, তাহলে এই যে বালকটা মূলত সে বালক একটাই, যে এটা হলো নাউন আমাদের, বালকটাকে এরকম ভালো, তাহলে এইটুকু হলো আমাদের মূলত অ্যাডজেক্টিভ। তো আমরা আপাতত নাউনটা এবং অ্যাডজেক্টিভ দুইটা পাশাপাশি রেখে বোঝার চেষ্টা করি, যাতে আমাদের সময় কমে অল্প সময় আমরা বেশি বুঝতে পারি। হ্যাঁ, তাহলে এই যে পাশাপাশি কেমন বালক সে, যে আমাদের নাউনকে মডিফাই করবে, নাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে, সেই তো আমাদের কি অ্যাডজেক্টিভ। তাহলে এই যে সে আমাদের ভালো বালক, তো আমাদের মূলত অবজেক্টিভ আমরা খুঁজতেছি, তাহলে এই যে বয়টা আমাদের কি অবজেক্টিভ, এই আমাদের নাউন। আরেকটা আমরা নাউন খুঁজতেছি, সেটা সাবজেক্টের নাউন। তাহলে সাবজেক্টের নাউনকে আমরা প্রশ্ন করি কে হয় ভালো বালক, হ্যাঁ হয় হওয়া, কে হচ্ছে, কে হচ্ছে এটা বোঝাচ্ছে যে কে হওয়া, বা কারা হচ্ছে, এরকম যদি আমরা বুঝাই থাকি তখন আমাদের রাসেল হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারছো। তারপরে বাকিগুলো দেখো, উই লাইক রাসেল, ঠিক আছে? লাইক, তাহলে কি লাইক করি, কি দ্বারা প্রশ্ন করে থাকো, অবজেক্ট খুঁজে বাই করো আগে, কি লাইক করি, আমরা রাসেলকে লাইক করি। বা কাকে লাইক করি, কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাচ্ছি না, আসলে কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, আমরা কাকে লাইক করি, রাসেলকে লাইক করি। কারা লাইক করে, এই যে উই লাইক, আমরা লাইক করে থাকি। তাহলে যে কারা দ্বারা প্রশ্ন করলে এই যে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, কি লাইক করতেছি, কাকে লাইক করতেছি বললাম, এই যে আমরা অবজেক্ট হিসেবে রাসেলকে পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো বিষয়টা। যদি না বুঝে থাকো আর একটু রিভাইন্ড করে একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি, খুবই ইজি, জাস্ট কোশ্চেনটা করতে পারলেই তোমার যত বড় বাক্য দিয়ে দেওয়া হোক না তুমি ইজিলি বাইর করে ফেলতে পারবা, বুঝতে পারছি? এখন দেখো আরেকটা কোথায় কোথায় আমাদের নাউনটা ব্যবহার হয়ে থাকে। তো খেয়াল করে আর্টিকেলের পরে মূলত আমাদের নাউন ব্যবহার হয়ে থাকে। এখন দেখো, এখন যতগুলো নিয়ম পড়াবো না আমাদের ডেমনস্ট্রেটিভের সব নিয়ম এগুলো, হ্যাঁ আমাদের যে ডিটারমাইনার পড়েছিলাম, সরি ডেমনস্ট্রেটিভ না, ডেমনস্ট্রেটিভ ইজ ওয়ান অফ দি পার্ট অফ দি ডিটারমাইনার্স। হ্যাঁ, তোমার একটু ডিটারমাইনার বিষয়টা একটু ছোট করে আমি বুঝাই দিই। ডিটারমিনার, ঠিক আছে? ডিটারমিনার জিনিসটা কি, ডিটারমিনার দুই ধরনের হয়ে থাকে, ডিটারমিনার হয়ে থাকে দু ধরনের, একটা তোমার স্পেসিফিক ডিটারমিনার, স্পেসিফিক ডিটারমিনার, আর একটা তোমার জেনারেল ডিটারমিনার, বা এটাকে তুমি ডেফিনাইটও বলতে পারো, ডেফিনাইট বা ইনডেফিনাইট। এই ডেফিনাইট ডিটারমাইনারের মধ্যে তোমার ডেফিনাইট আর্টিকেল আসবে, তোমার পসেসিভ ডিটারমাইনারগুলো আসবে, ঠিক আছে? এবং আরও বাদ বাকি যে বিষয়গুলো আছে এখানে আসবে, তোমার ইন্টারোগেটিভ ডিটারমাইনার আসবে, এটা আমি ডিটারমাইনার ক্লাসের মধ্যে বলছিলাম। তো যারা একটু ডিটারমাইনারের ক্লাসটা দেখো তাদের জন্য ইজি হবে। তো এইগুলো ডিটারমাইনার মতো কী হিসেবে কাজ করে থাকে, ডিটারমাইনার মতো নির্দেশক, ঠিক আছে? নির্দেশক, কার নির্দেশক? এটা হলো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে থাকে, নাউনের নির্দেশক। আপাতত এটুকু বলে রাখো, নাউনের নির্দেশক, যে নাউনের দোষ গুণ ভাব যে বোঝায় থাকবে, তার অবস্থা, নৈকট্য, দূরত্ব, সে কি কাছে আছে নাকি দূরে আছে, সে কি অল্প আছে নাকি বেশি আছে, এইগুলো যে বোঝায় থাকবে, এই সকল নির্দেশক যে প্রকাশ করে থাকবে তাকে বলবো আমরা ডিটারমাইনার্স। হ্যাঁ,
এখন ভাইয়া বলবা যে না ভাইয়া এই দোষ গুণ অবস্থা এগুলো তো আমাদের অ্যাডজেক্টিভও বোঝায় থাকে, তাই না? তাহলে ইয়েস ভাইয়া, ডিটারমাইনার্স ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ অলসো, বুঝছো? ডিটারমাইনার নিজেতেও একটা অ্যাডজেক্টিভ, কিন্তু তো অ্যাডজেক্টিভের আরেকটা রূপই হলো আমাদের ডিটারমাইনার। এই জন্য এই দুইটা যদি আমরা পাশাপাশি রেখে পড়ি তাহলে আমাদের বুঝতে খুব ইজি হবে। একটু খেয়াল করে দেখো যে আর্টিকেল মূলত ডিটারমাইনার্সের দুইটার অংশের মধ্যে থাকে। জেনারেল একটা হলো ডিফিনাইট আর্টিকেলের মধ্যে থাকে, আরেকটা হলো তোমার জেনারেল আর্টিকেলের মধ্যে থাকে। এ এবং এম, তাই না? এই দুটো হলো আমাদের জেনারেল ডিটারমাইনার, এবং দিটা হলো আমাদের, ঠিক আছে, দিটা হলো আমাদের ডেফিনাইট ডিটারমাইনারের মধ্যে পড়ে থাকে। আপাতত একটু বুঝে থাকো জিনিসটা, হ্যাঁ? ডেফিনাইট ডিটারমাইনার কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে। এখন ডিটারমাইনার আমরা কি বললাম যে নিজেই একটা আর্টিকেল এই অ্যাডজেক্টিভের মতো কাজ করে থাকে, তাহলে এগুলো সবই একটা অ্যাডজেক্টিভ। তো এটার এই অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে থাকে? অ্যাডজেক্টিভ মডিফাই করে থাকে নাউনকে, নাউনের দোষ গুণ অবস্থা এগুলো বোঝায় থাকে। তাহলে এটার পরে যেটাই আসবে সেটা আমাদের নাউন হবে। ক্লিয়ার? একটু খেয়াল করে দেখো, দি ম্যান, তাহলে দিটা আমাদের একটা আর্টিকেল, তার উপর একটা ডিটারমাইনার থেকে আবার এটা একটা অ্যাডজেক্টিভ আমাদের, তাই না? তাহলে এটাও মনে রাখবো যে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের অ্যাডজেক্টিভের পরে কে আসে? কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভের কাজ হলো নাউনকে মডিফাই করে, এই যে নাউন চলে আসে। তারপর এ বয়, তাই না? একটা বালককে বোঝাচ্ছে। দেখো প্রশ্ন কীরকম আসে যে আই ওয়ার্কটেড ফর এ ওয়াইল, তাই আমি ওয়ার্কটেড, এই যে আমার ভার্ব আছে, তাহলে কি কতক্ষণ ধরে, আমি কিছুক্ষণ ধরে হেঁটেছিলাম, হ্যাঁ? ওয়ার্কটেড ফর এ ওয়াইল, তাহলে এই যে ওয়াইল, এই যে ওয়াইলটা আমাদের এখানে নাউন, তাহলে ক্ষেত্রে কারণ এই দেখো এর আগে আমাদের একটা ডিটারমাইনার আছে বা আর্টিকেল আছে। আমাদের আর্টিকেলই বলি আপাতত, তুমি বুঝতে তোমার জন্য ইজি হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন ধরো পসেসিভ ফর্ম, এই পসেসিভ ফর্মে তুমি সবচেয়ে বেশি পায়ে থাকবা, ঠিক আছে? উইথ ক্লুসের মধ্যে পসেসিভ ফর্মে দেখবা সবচেয়ে বেশি নাউন তুমি পেয়ে থাকবে। পসেসিভ ফর্মটা কি ভাই, এইটা একটু বুঝতে হবে, তাহলে না হলে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। খেয়াল করো, আমি এটা কপি করে একটু খেয়াল করে, পসেসিভ ফর্মটা কি? পসেসিভ ফর্ম মূলত আমাদের বোঝায় থাকে সত্তাই তো বোঝায়, এই জিনিসটা আমার থেকেও নিতে পারবে না। কিভাবে দেখো, যদি বলি দিস পেন ইজ মাইন, হ্যাঁ, বা দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এই দুটার ভিতরে কোনো তফাৎ আছে দেখো তো, হ্যাঁ? যে এই পেনটা হয় আমার আর এই পেনটা আমার, দুইটা তো একই ভাই, তাই সমস্যা কোথায়? তা অর্থগত কোনো তফাৎ নেই এখানে, যদি গ্রামাটিক্যাল তফাৎ আছে। এটা হলো আমাদের পসেসিভ প্রোনাউন হয়ে থাকে, ঠিক আছে? পসেসিভ প্রোনাউন, আর এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে থাকে আমাদের, ঠিক আছে? এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, সরি, এই যে এই মাইটা হলো আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই যে কলমটা কার? এটা হলো আমার কলম। এই জিনিসটা যে আমারটাকে এমফেসাইজ, এই আমারটা মূলত কলমকে এমফেসাইজ করতেছে। তো আমরা জানি যে আর কি নাউনকে এমফেসাইজ করবে সেই তো আমাদের অ্যাডজেক্টিভ, কারেক্ট? তাহলে এর জন্য দেখো হিজ হাউস, তার হাউস, মাই পেন, আমার কলম। তাহলে এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলো কোনগুলো হয়ে থাকে ভাইয়া? আমাদের যে আমরা যখন প্রোনাউন পড়ে থাকি না, প্রোনাউনের তোমার সাবজেক্টিভ ভার্ব হয়ে থাকে, তোমাদের সাবজেক্টিভ ভার্ব না, সরি, সাবজেক্টিভ ফর্ম হয়ে থাকে। প্রোনাউনে অনেকগুলো ফর্ম থাকবে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, তারপর পসেসিভ থাকবে, ঠিক আছে? পসেসিভ ফর্ম থাকবে, মূলত এটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হবে, আরেকটা বলা হবে তোমার পসেসিভ প্রোনাউন বলা হবে, ঠিক আছে? পসেসিভ প্রোনাউন। তো এটা একটু অ্যাডভান্স লেভেলে চলে যায়, আপাতত এটুকু মনে রাখা লাগবে না। তুমি এই তিনটাই তোমার বেশি আসবে, আর সবচেয়ে বেশি এই জিনিসটা আসবে। যেমন যদি বলি আই, মি, মাই, তারপরে উই, আস, আওয়ার, তাই না? দে, দেম, দেয়ার, তাহলে এইগুলো কি পসেসিভ। যদি আমি বলি রোহান, রোহানস আসবে, ঠিক আছে? রোহানস মানে রোহানের, তাই না? রোহানস কার, রোহানস ওয়াইফ, তাহলে রোহানের গাড়ি, রোহানের বউ। তাহলে এইরকম করে মূলত এগুলো বোঝানো হয়ে যাবে যে আওয়ার পেন, আওয়ার স্লাইডস, তাই না? সরি, ইএস আসবে জায়গাটা। তাহলে এইভাবে মূলত আমাদের কি বোঝায় থাকে? পসেসিভ অ্যাডজেক্টিভগুলো হয়ে থাকে, যে আমার জিনিসটা বোঝায়, সত্তাই তো বোঝাচ্ছে। তাহলে সত্তাই তো কাকে বোঝায় থাকবে? অবশ্যই একটা নাউনকে বোঝানো হবে, অন্য কিছুর ক্ষেত্রে বোঝানো হবে না। তাহলে এই জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার হবে, এবং দেখবা এই একটা জিনিস, এই আমারকে ধরতে পারলেই, এই আমারকে ধরেই অনেক কিছু আসবে। পসেসিভকে ঘিরেই দেখবা পরে আমাদের প্রিপোজিশন বসবে, আমাদের ভার্ব বসবে, আমাদের অ্যাডভার্ব বসবে, এই মেলা কিছু আসবে, ঠিক আছে? তো তোমার এত কিছু মাথায় না যদি আটে, তুমি খালি এটুকু মনে রাখবা যে আমার পসেসিভ আছে, পসেসিভ আসেই মানেই আমার কি হবে? মধ্যে একটা নাউন আসে যাবে। আমার এইগুলোর পরেও যদি যা আসুক না কেন, আমার মধ্যে একটা নাউন আসবে। এই একটা জিনিস যদি তুমি ধরতে পারো, এর জন্য একটু আমি এফোর্ট দিলাম এই জায়গাটা, হ্যাঁ? তো আশা করি পসেসিভ ধরতে পারছো। দিস ইজ, এই যে মাই ভিলেজ, এই ভিলেজটা কার? আমার ভিলেজ বা আমাদের ভিলেজ, মাই বা আওয়ার ভিলেজ, যেটাই দিই না কেন। তো
তাহলে এই যে ভিলেজটা আমাদের নাউন, এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ, এক প্রকারের কি অ্যাডজেক্টিভ, আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ ফর্মে আছে। আর এই যে মাইন্ডটা আমাদের আই মি মাইন্ড। আশা করি বুঝতে পারছো বিষয়টা। বইয়ের ভিতরে আরও দেখবো রুলসে এই দেখো ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কোনগুলো কোন ইসের মধ্যে অ্যাডজেক্টিভের মধ্যে হয়ে থাকে। ডেমনস্ট্রেটিভে দিস, আচ্ছা দিসটা হলো প্লুরাল ফর্ম, দিস দ্যাট, দোসটা হলো দ্যাটের প্লুরাল ফর্ম, দ্য সেম, এগুলো সব কি আমাদের ডেমনস্ট্রেটিভের উদাহরণ হয়ে থাকে। ঠিক আছে, মানে নৈকট্য দূরত্ব যেগুলো বোঝায় থাকবে ওইগুলোই। এরপরে সবসময় আমাদের নাউন এসে থাকবে। দেখো দিস বল পেন, দ্যাট কার, দ্যাট ফ্লাওয়ার্স, তাহলে এই যে আমাদের নাউন, এরপরে আমাদের ডেমনস্ট্রেটিভ হয়ে গেল। এখন দেখো কার্ডিনাল নাম্বার। আচ্ছা আমরা বলছিলাম না ট্রেডিশনাল পার্টস অফ স্পিচের ব্যাপারে, ট্রেডিশনাল পার্টস অফ স্পিচের বলছিলাম না নাম্বারাল একটা আছে, নাম্বারালস আছে। তো নাম্বারালসের এই যে এইগুলোর অংশ, ঠিক আছে, কার্ডিনাল নাম্বার হবে, অর্ডিনাল নাম্বার হবে, জেনারেল নাম্বার হবে। কার্ডিনাল নাম্বার যেগুলো আমরা 1 2 3 এইগুলো বলবো, আর অর্ডিনাল নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড হইলাম, এবং জেনারেল নাম্বার লাস্ট আসলাম নাকি লাস্টে আসলাম বা নেক্সটে আমি আসলাম, এইরকম কথাবার্তাগুলো আমাদের জেনারেল। কীভাবে ব্যবহার হয়ে থাকে একটু দেখো। 2 dogs কি চেজড দ্য বল ইন দি পার্ক, মানে 2টা কুকুর একটা বলকে চেজ করতেছিল। এদের 2 dogs, তাহলে 2 একটা আমাদের কার্ডিনাল নাম্বার বা অ্যাডজেক্টিভ বলতে পারো। হ্যাঁ ডগস, কারণ ডগসকে আমাদের একটা আছে নাকি 2টা আছে, এটার অবস্থা বুঝাইতে আমাদের এটা ব্যবহার হয়েছে। তারপর অর্ডিনাল নাম্বার ফার্স্ট না সেকেন্ড, দেখো শি ইজ দ্য সেকেন্ড কুইন এলিজাবেথ, তাহলে দ্বিতীয় আমাদের কুইন এলিজাবেথ। তাহলে এই কুইন এলিজাবেথ বিষয়টা আমাদের এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, বুঝতে পারছি। দেখো ফার্স্ট গার্ল ইন দি ক্লাস, তাহলে এই গার্লটা আমাদের এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। নিপা ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দি ক্লাস। আশা করি বুঝতে পারছো বিষয়টা। চলো এখন 7 নম্বরটা দেখো যে জেনারেল অর্ডিনালটাও আমাদের নেক্সট লাস্ট আদার্স। তুমি এখানে আমি বেশি বেশি করে এক্সাম্পল দিই, যত বেশি এক্সাম্পল সলভ করবা, যত বেশি এক্সাম্পল দেবা, তত বেশি তোমার কাছে বিষয়টা ফ্লুয়েন্ট হবে। আমরা কখনো এতগুলো রুল মুখস্থ করে মনে রাখতে পারবো না, আমি নিজেও মনে রাখতে পারবো না, বুঝছো। তো যত বেশি এক্সাম্পল দেখবা তত বেশি ক্লিয়ার হবা তোমার কাছে। যেমন দেখো যে নেক্সট আদার, দি আদার, ফার্দার, দেখো কীরকম করে আসে। দেখে তার নেক্সট উইক আই উইল স্টার্ট মাই কোর্স, নেক্সট উইক পরের সপ্তাহে আমি আমার কোর্স চালু করবো, শুরু করবো, তাই না। তাহলে এই যে নেক্সট বিষয়টা আমাদের, উইকটা হলো আমাদের নাউন এখানে, আর নেক্সটটা হলো আমাদের জেনারেল অর্ডিনাল বা আমাদের মতো অ্যাডজেক্টিভ। এইটুকু মনে রাখবা যে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে সবসময় আমাদের নাউন বসবে। হি রিটার্ন হোম লাস্ট নাইট, মূলত কখন হোম থেকে রিটার্ন করেছিল, নাইটে, তাহলে এই নাইটটা আমাদের নাউন, কখন সেই নাইটটা ছিল, লাস্ট নাইটে আসছে, তাহলে এই যে আমাদের একটা অ্যাডজেক্টিভ। আদার পিপল, কোন পিপলগুলো, আমাদের আগের আদার যে বাকি পিপলগুলো আছে, আদার পিপল মে থিঙ্ক ডিফারেন্টলি, তাহলে বাকি লোকেরা মনে হয় অন্যভাবে চিন্তা করে, তাহলে কোন লোকেরা, সেই লোকেরা, এই লোকেরা নাকি বাকি লোকেরা, তাহলে এই জিনিসটা আমাদের বোঝানোর জন্য আদারটা ব্যবহার হয়েছে। আদারটা আমাদের নিজের একটা অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছি। এখন দেখো প্রিপোজিশন, যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রিপোজিশন যদি তুমি বুঝতে পারো এটা অনেকটা হেল্প হবে, এবং প্রিপোজিশন থেকে অনেক আসে থাকে তোমার যে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন, এখান থেকে বেশি বেশি তুমি পাবা দেখবা। হ্যাঁ, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা আছে, এটা ওয়ে মুখস্থ করে। আরেকটা আছে তুমি টেক্সট বুক যত বেশি করে পড়বা তত আরও দেখবা জিনিসটা ফ্লুয়েন্ট হবে। একটু খেয়াল করো কীভাবে এসে থাকে। এরপরে একটি মাত্র ওয়ার্ড যদি থাকে সেটা অবশ্যই আমাদের নাউন হবে। দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন কি অ্যাবিয়েন্স। আচ্ছা এই অ্যাবিয়েন্স অর্থ কি তোমরা মানে কমেন্টে বলবা, এটা আমি বলবো না। হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল, যে ওয়েন্ট টু, তাহলে এই যে এরপরে একটা নাউন আসছে, লেফট ইন অ্যাবিয়েন্স। তারপর আই নিড টু বি ডান উইথ কেয়ার, নিড টু বি ডান ইন কেয়ার, এখানে কোথায় আমাদের প্রিপোজিশন আছে একটু বলো তো দেখি। নিড টু বি ডান উইথ কেয়ার, এই যে আমাদের উইথ কেয়ারের সাথে করতে হবে আমাদের, বুঝতে পারছি। উইথটা আমাদের প্রিপোজিশন, কেয়ারটা আমাদের এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে দেখো আরও কিছু নিয়ম আছে, যে আর্টিকেলের পরে যদি প্রিপোজিশন আসে থাকে, প্রিপোজিশনের ভার্ব এবং ভার্ব অ্যাডজেক্টিভ যেটাই আসুক না কেন আর্টিকেলের পরে, এদের আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব এবং অ্যাডভার্ব এর মাঝে একটি মাত্র ওয়ার্ড যদি থাকে সেটা অবশ্যই আমাদের নাউন হবে। মানে একটা আর্টিকেল রয়েছে, একটা প্রিপোজিশন রয়েছে, এর মধ্যে যদি কিছু আসে থাকে, আর্টিকেল আছে, এদিকে আমাদের প্রিপোজিশন, ভার্ব যেটাই থাকুক না কেন, এর মধ্যে যদি একটা কোনো ওয়ার্ড আসে সেই ওয়ার্ডটা আমাদের নাউন হবে, এটা বোঝাতে। যেমন আই হ্যাড এ টক উইথ হিম। হ্যাঁ, এই যে আমাদের আই হ্যাড এ টক উইথ হিম, তাহলে আমার তার সাথে একটা কথা ছিল, কথা বলেছিলাম। তো একটু খেয়াল করো, আর্টিকেলটা আমাদের এ, উইথটা হলো আমাদের কি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে এই যে টকটা যেটাই আছে এটা আমাদের নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ইট ইজ দ্য টক অফ দি ক্যাম্পাস, এটা ক্যাম্পাসের কথা, ঠিক আছে। তাহলে এই যে একটা আর্টিকেল ব্যবহার হয়েছে, এই যে আমাদের একটা প্রিপোজিশন ব্যবহার হয়েছে, এর মধ্যে যেটা আছে এটা আমাদের কী হবে,
আমাদের একটা নাউন হবে। এত কিছু যদি মনে নাও থাকে যে পরে প্রিপজিশন আসলে ভার্ব আসলে অ্যাডভার্ব আসলে, জাস্ট তুমি দেখবা যে আমার আগে কি আর্টিকেল বা আমাদের অ্যাডজেক্টিভ আছে কিনা, বুঝছো? এই অ্যাডজেক্টিভেরই ভাগ এতগুলো। ক্লিয়ার? এখন আরেকটা জিনিস খেয়াল করো যে প্রিপজিশন এবং নাউনের মাঝে একাধিক ওয়ার্ড থাকলে প্রথমটি অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ হবে। প্রিপজিশন এবং নাউনের মাঝে, এখানে প্রিপজিশন আছে, এখানটায় নাউন আছে আমাদের, এর মধ্যে যদি কোনো ওয়ার্ড আসে সেটা আমাদের অ্যাডজেক্টিভ হবে, বুঝছো? যদি মধ্যে যদি একাধিক কোনো ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে। কীভাবে? একটা ছোটো উদাহরণ দিয়ে দেখে, শি ইজ ইন দি মিডল অফ দি ডিসকাশন। শি ইজ ইন দি মিডল অফ দি ডিসকাশন, এখানে কী হবে বলতো? বলছে একটা প্রিপজিশন এবং একটা নাউন, এর মধ্যে যেটা আসবে ওটা আমাদের অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই যে একটা প্রিপজিশন, হি ইজ ইন দি মিডল অফ দি ডিসকাশন, সে তার ডিসকাশনের মধ্য পর্যায়ে আছে এখন, হ্যাঁ? তাহলে এই যে অফটা হলো আমাদের প্রিপজিশন, আর এই যে ডিসকাশনটা হলো আমাদের নাউন এখানে। তাহলে মধ্যে যেটা আসে ওটা আমাদের অ্যাডজেক্টিভ, বা অ্যাডজেক্টিভের পরে যেটা আসবে ওটা আমাদের নাউন। এভাবেও আমরা মনে রাখতে পারি, ইজি না জিনিসটা? তো এভাবেও আমরা মনে রাখতে পারি যে একটা অ্যাডজেক্টিভ আছে, একটা নাউন আছে, এরপরে যেটা আসবে সেটা অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ, মানে প্রোনাউন হবে আমাদের, বুঝতে পারছি? তারপর দেখো, দে আর অ্যাট দি পিক অফ দি হ্যাপিনেস। অ্যাট দি পিক অফ দি হ্যাপিনেস, তাহলে এই যে অ্যাট দি পিক, তারা তাদের হ্যাপিনেসের চরম পর্যায়ে আছে। পিক মানে সর্বোচ্চ স্তর বোঝাতে। তাহলে এই যে অ্যাটটা আমাদের প্রিপজিশন, দিটা আমাদের হলো অ্যাডজেক্টিভ এবং পিকটা হলো আমাদের নাউন এখানটায়, বুঝতে পারছো? খুব ইজি না জিনিসটা? একবার রিভিশন দিলেই হয়ে যাবে। এই দেখো, পসেসিভ থেকে কতগুলো প্রশ্ন হয়ে থাকে যে পসেসিভের পরে আমাদের প্রিপজিশন থাকুক, অ্যাডভার্ব, কনজাংশন, এর মাঝে একটি মাত্র যদি ওয়ার্ড আছে সেটা আমাদের নাউন হবে। আমার যদি এত কিছু মনে নাও থাকে, সাপোজ এগুলো মনে নেই, কিন্তু আমার আগে প্রিপজিশন আছে, আমার যদি নাউন যদি ক্ষুধা লাগে, আমি জাস্ট পসেসিভটা আমি দেখবো তখন। হ্যাঁ, কীভাবে একটু খেয়াল করো, উই শেল নট সি হিজ লুক অ্যাগেন, আমরা তার চেহারা কখনো দেখবো না, ঠিক আছে? আমরা হয়তো তার চেহারা কখনো দেখতে পাবো না, এটা আর কি কথা। তো উই শেল নট সি হিজ লুক অ্যাগেন, তো আমরা পসেসিভ পেয়ে গেছি। এরপরে কি, এবং এরপরে কি আমাদের একটা নাউন আসবে এবং আমাদের প্রোনাউন, ভার্ব বা অ্যাডভার্ব, কনজাংশন যেটাই আসতে পারে না কেন। তাহলে এখানটা আমাদের পসেসিভ আছে, এই জায়গাটা আমাদের প্রিপজিশন আছে, অ্যাগেন, বিটুইন, বোথ, এগুলো সব আমাদের প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়ে থাকে। তাহলে এর মধ্যে যেটাই আমাদের বসে, আর প্রিপজিশনটা আমরা বুঝি প্রিপজিশন মানে পূর্বে অবস্থান করে। তাহলে পূর্বে কে অবস্থান করতেছে? এই দেখো, নাউন অবস্থান করতেছে আমাদের। আশা করি বুঝতে পারো। তারপরে দেখো, আরও দেখো, হিজ কাইন্ডনেস ইজ ট্রাবল মোমেন্ট ইন্সপায়ার মেনি পিপল। তাহলে কাইন্ডনেস ইন ট্রাবল মোমেন্টস, তাহলে হিজ কাইন্ডনেস, এই যে আমাদের পসেসিভ প্রোনাউন আছে, তাহলে কাইন্ডনেস ইন ট্রাবল মোমেন্ট, এই দেখো একটা প্রিপজিশন আছে, তাহলে কাইন্ডনেসটা আমাদের কী হবে এখানটায়? কাইন্ডনেসটা আমাদের একটা নাউন, হিজ কাইন্ডনেস, তার উদারতা। হিজ কারেজ ডিউরিং, আচ্ছা ডিউরিংটা কি? আমাদের একটা প্রিপজিশন, হিজ স্মাইল ব্রাইটেড দ্য হোল রুম, তাহলে হিজ স্মাইল ব্রাইটেড, তাহলে এই যে হার্ট হবে। তাহলে এতে পসেসিভ একটা অ্যাডজেক্টিভ আছে, আমাদের এর মধ্যেটা হলো আমাদের নাউন, এই যে ব্রাইটেডটা আমাদের ভার্ব, এই যে ভার্ব আছে এখন এই জায়গাটা। তারপর একটু খেয়াল করো, হিজ এফোর্ট অলওয়েজ, প্রতিনিয়ত, তাহলে হিজ এফোর্ট অলওয়েজ ইন্সপায়ার ইয়াং লার্নার্স, তার এফোর্ট সবসময় ইয়াং লার্নারদের ইন্সপায়ার করে থাকে। তাহলে এই যে অলওয়েজ ইন্সপায়ার, তাহলে অলওয়েজটা আমাদের কি? অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্বের পরে আমাদের কি? অ্যাডভার্ব কার পূর্বে আসে? ভার্বের পূর্বে বা পরে এসে থাকে, কিন্তু এর মধ্যে যেটা ব্যবহার হয়েছে, এই যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে যেটা ব্যবহার হয়েছে সেটা আমাদের নাউন। তো এইভাবে মতো উইথ ক্লোজগুলো এসে থাকবে, দেখো পসেসিভের মধ্যে চিপায় কীভাবে করে ফেলবে, এটা এর জন্য আমি বেশি করে উদাহরণ দিচ্ছি যাতে তোমাদের বুঝতে ইজি হয়ে থাকে। ওকে, তো এইগুলি ছিল মূলত। এখানে আমি নাউন এবং আমাদের অ্যাডজেক্টিভের বিষয়টা শেষ করে দিতে চাচ্ছি, কিন্তু আরও কিছু একটু এক্সট্রা জিনিস দেখা দিতে চাচ্ছি, যে যেমন অনেক সময় দুইটা, হ্যাঁ, আমাদের দুইটা নাউন পাশাপাশি ব্যবহার হয়ে, নাউন প্লাস নাউন ব্যবহার হয়ে আমাদের আবার অনেক সময় অ্যাডজেক্টিভের প্রকাশ করে থাকে। যেমন কীভাবে? হি ইজ এ রোহান, আমি আমার ডেট বলি, রোহান ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আচ্ছা এখানে একটু খেয়াল করো, ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঠিক আছে? রোহান ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন খেয়াল করো তো, ইউনিভার্সিটিও কিন্তু একটা নাউন আমাদের, স্টুডেন্টও কিন্তু একটা আমাদের নাউন, তাই না? আচ্ছা, নাউন না, তাহলে দুইটা নাউন পাশাপাশি ব্যবহার হয়ে কিন্তু একটা অ্যাডজেক্টিভ গঠন করেছে। কীভাবে? স্টুডেন্ট, কেমন স্টুডেন্ট? ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন তো আমি এটা বাদ দিয়েও বলতে পারি সে হয়তো কলেজের স্টুডেন্ট, না সে স্কুলের স্টুডেন্ট বলতে পারি না, সে
সে কিন্ডারগার্টেনের স্টুডেন্ট, তাহলে এই যে স্টুডেন্টকে প্রভাবিত করতেছে বারবার করে, তাহলে এটা কি হয়ে গেল আমাদের একটা বিষয়, যে নাউন দুইটা পাশাপাশি ব্যবহৃত হয়ে আরেকটা আমাদের অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করতে পারে। ক্লিয়ার? এটুকু আমি বুঝাইতে চাচ্ছি। তা এটাই যদি আবার বলে দিই যে এই ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা কিন্তু নিজেরই নাউন। আবার এরকম হতে পারে রোহান ইজ এ ব্যাড বয়, রোহান ইজ এ গুড বয়, গুড বয়। দেখো এটা কিন্তু আবার নিজেতে একটা পূর্ণাঙ্গ একটা অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে, আমাদের কিন্তু একই রয়ে গেল অর্থ তখন, মানে একই রইল না কিন্তু স্ট্রাকচারটা একই রয়ে গেল, কিন্তু ওই অ্যাডজেক্টিভের ন্যায় কাজকরণ করছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি আমি। আরেকটা ভাবে তোমাদের অ্যাডজেক্টিভ দিতে পারে, সেটা হলো তোমাদের নাম্বারাল অ্যাডজেক্টিভ আসতে পারে হাইপেন আকারে। যেমন যদি বলি দে হ্যাভ এ 4 month old বেবি, দে হ্যাভ এ 4 month ওল্ড বেবি, তাদের 4 মাসের একটা বাচ্চা আছে। তাহলে দে হ্যাভ এ ওল্ড কি 4 month old বেবি, এই যে 4 month আছে না, এটা একটা অ্যাডজেক্টিভ। তাদের একটা বেবি আছে, তাই না? তাহলে কত বছরের বেবি আছে? এই যে 4 মাসের একটা বেবি আছে। তাদের দোষ গুণ অবস্থা বুঝতে, বেবি একটা নাউন আমাদের। তাহলে এইভাবে আমাদের অ্যাডজেক্টিভ হতে পারে। এখানে কিন্তু আমার মান্থস হবে না, কিন্তু মান্থ হবে, ঠিক আছে? 4 month, যে হাইপেনের জন্য। আশা করি বুঝতে পারছি এটুকু তোমরা। এখন আসি মূল আরেকটা গুরুত্বপূর্ণ, আর দুইটা জিনিস দেখাবো, সেটা হলো 3টা জিনিস দেখাবো, ভার্ব, অ্যাডভার্ব আর কনজাংশন, ঠিক আছে? আমাদের কনজাংশনটা দেখাবো। এই 3টা জিনিস দেখাইলেই আমাদের তারপরে দুইটার মতো আমরা কনক্লুশন, আমরা উইথ ক্লুজ সলভ করবো, তাই দেখবো একদম পানির মতো ইজি হয়ে যাবে। তুমি উইথ ক্লুজ একদম ইজিলি ধরতে পারবো তখন। আগে ভার্বের বিষয়টা আসি, যে ভার্ব আমাদের কি হয়ে থাকে, তাই না? ভার্ব আমরা জানি যে কর্তার যে ক্রিয়া সম্পাদন করে থাকে সেই আমাদের ভার্ব হয়ে থাকে, আমাদের কাজ করা। এবং ভার্ব ছাড়া আমাদের কোনো বাক্য গঠন হতে পারে না। এবং ভার্ব ছাড়া যে সকল বাক্য গঠন হয়ে থাকে তাদেরকে বাক্য বলা হয় না, তাদেরকে শব্দগুচ্ছ বা ফ্রেজ বলা হয়ে থাকে, যেটা আমরা শুরুতে দেখলাম। এখন ভার্ব মূলত তোমরা যখন শুরুর দিকে পড়ে আসো তখন তোমরা ডু ভার্ব পড়ো, বি ভার্ব পড়ো, হ্যাভ ভার্ব পড়ে থাকো। মূলত এটা সঠিক ওয়ে না, হ্যাঁ? তো যেটা সঠিক ওয়ে ওইটা একটু দেখাই। এটা মূলত তোমার ফাইনাইট ভার্বের অংশ। কীভাবে একটু বলতেছে আমি, দেখো ভার্ব আমাদের দুই ধরনের প্রধানত হয়ে থাকে, একটা হলো আমাদের ফাইনাইট ভার্ব, একটা হলো নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনগুলো? যেগুলো আমাদের সাবজেক্টের অনুযায়ী পরিবর্তন হয়ে থাকবে সেগুলো আমাদের ফাইনাইট ভার্ব। বুঝতে পারছি? যেগুলো আমাদের সাবজেক্টের অনুযায়ী পরিবর্তন হয়ে থাকবে। একটু খেয়াল করো, উই লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, হ্যাঁ, উই লার্ন ইংলিশ। তাহলে এই যে আমাদের মূলত ভার্ব প্রথমে খুঁজে বের করতে হবে যে একটা বাক্যে আমাদের একাধিক ভার্ব থাকতে পারে, ঠিক আছে? কিন্তু মূল ভার্ব যেটা থাকবে, যেটা ছাড়া বাক্য হইতেই পারবে না, সেটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। এটা একটা ওয়ে মনে রাখার। আরেকটা হলো যে আমাদের সাবজেক্টের সাথে পরিবর্তন হয়ে থাকবে, সাবজেক্টের মুড, তাদের সংখ্যা, তাদের অবস্থার উপর ভিত্তি করে যে সকল ভার্ব পরিবর্তন হয়ে থাকবে। এটা যখন রাইট ফর্মের ভার্বস পড়বো তখন এই জিনিসটা কিন্তু লাগবে। তাহলে একটু খেয়াল করো, উই লার্ন ইংলিশ টু গেট গুড জব। তাহলে এই যে লার্নটা আমাদের এখানে মেন ভার্ব, টু গেট হলো আমাদের আরেকটা ভার্ব, কিন্তু আপাতত এটুকু বুঝো যে এই যে উই লার্ন, এই লার্নটা হলো আমাদের কি ফাইনাইট ভার্ব। তাহলে এখানে লার্নস কেন হলো না? কেননা আমাদের এই যে আমাদের সাবজেক্টটা এখানে প্লুরাল রয়েছে, প্লুরাল আমাদের সাবজেক্ট, এর জন্য আমাদের এখানে লার্নস হয়নি। বুঝতে পারছি? এখন যদি বলতাম হি, যদি বলতাম, তাহলে এই জায়গাটা আমার টাচ করে লার্নস এসে যেত। যদি আমি রোহান বলতাম, তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই আমাদের এস চলে আসতো, কিন্তু এই যে আমাদের যেহেতু প্লুরাল রয়েছে এর জন্য আমাদের আর এখানে এস আসে নাই। তো এই দেখো, তাহলে সাবজেক্টের মুড এবং তার সংখ্যার উপর ভিত্তি করে এটা চেঞ্জ হচ্ছে না বারবার। তাহলে এই যে ভার্বটা আছে এটা আমাদের ফাইনাইট ভার্ব বলা হবে। বুঝতে পারছি? উই লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, আমরা ইংলিশ পড়ি যাতে আমরা একটা ভালো জব পেতে পারি। এখন দেখো, আমি বললাম একটা সেন্টেন্সের মধ্যে একাধিক ভার্ব আসতে পারে। তো ফাইনাইট ভার্ব আসলো, এরপরে যদি অতিরিক্ত যে কোনো ভার্বই আসুক না কেন সেটা অবশ্যই আমাদের নন ফাইনাইট ভার্ব হবে, হ্যাঁ? এরপরে অতিরিক্ত যে কোনো ভার্ব যদি আসে, যে একটু খেয়াল করো, উই লার্ন ইংলিশ টু গেট গুড জব। তাহলে এই যে টু গেট, আমাদের দুইটা ভার্ব আছে আমি বললাম, তো টু গেট তাহলে আরেকটা ভার্ব, এটা আমাদের নন ফাইনাইট ভার্ব। টু গেট করতে, হতে, যেতে, এটা ইনফিনিটিভের অংশ, আমি একটু পরে আসতেছি। তো এভাবে আমাদের ভার্ব এসে থাকে। এখন ফাইনাইট ভার্ব কোনটা হবে আমাদের? আরও কি ভাগ হতে পারে? প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, হ্যাঁ? প্রিন্সিপাল ভার্ব মানে ফাইনাইট ভার্বেরই আরেকটা রূপে, এটা তুমি ধরে রাখো যে আমরা বলি না ফাইনাইট ভার্ব ছাড়া কোনো ভার্ব গঠনই হতে পারবে না, তাহলে ওইটাই মূলত আমাদের প্রিন্সিপাল ভার্ব হয়ে থাকে। একটু খেয়াল করো, ফাইনাইট ভার্বকে বাংলা আমরা দুই ধরনের ভার্ব পেয়ে থাকে, একটা হলো তোমার প্রিন্সিপাল ভার্ব, একটা হলো তোমার অক্সিলারি ভার্ব। আবার প্রিন্সিপাল ভার্বও দুই ধরনের থাকে, একটা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ।
ট্রানজিটিভ আর হলো তোমার ট্রানজিটিভ। আচ্ছা, যেটার আমাদের অবজেক্ট আছে, ঠিক আছে, যেই ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ বলা হয়। যে ভার্বের সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই, ঠিক আছে, নো অবজেক্টস। এখন অবজেক্ট কীভাবে বাইর করে আমি কিন্তু শুরুতে বুঝাইছিলাম, নাউনের এখানে নাই, সেই সকল ভার্বকে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়ে থাকে। এই দুটো আপাতত লাগবে না, তুমি এই জায়গাটা খেয়াল করো, হ্যাঁ, এখানটায় বেশি আসবে। এই জিনিসটা আমি রাইট ফর্ম ভার্বসে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। একটু খেয়াল করো যে একটা প্রিন্সিপাল ভার্ব থাকে, একটা অক্সিলারি ভার্ব থাকে, তাকেই আমরা ফাইনাইট ভার্ব বলবো। কীভাবে আরেকবার খেয়াল করো, এই জিনিসটা এক্সাম্পলটা খেয়াল করো। দে আর কি হেল্পিং আ বার্ন চাইল্ড, তারা একটা পুরন্ত বাচ্চাকে হেল্প করতেছে। তাহলে এখানে মেন ভার্ব কোনটা ভাইয়া? হেল্পিং হলো মেন ভার্ব না ভাইয়া, আর হেল্পিং এইটা হলো আমাদের পুরোটুকু ফাইনাইট ভার্ব। এখন এই ফাইনাইট ভার্বকে আমরা ভাঙি, ঠিক আছে। এইটুকু হলো আমাদের সাহায্যকারী ভার্ব মানে অক্সিলারি ভার্ব, আর এইটুকু হলো আমাদের কি ভার্ব? আমরা বলেছিলাম সাহায্যকারী ভার্বের সাথে প্রিন্সিপাল ভার্ব। সাহায্যকারী ভার্বের মুড এবং তার পরিবর্তনের উপর নির্ভর করবে আমাদের প্রিন্সিপাল ভার্বটার রূপ কীরকম হবে। আর মূলত আমাদের সাহায্যকারী ভার্বটা আমরা বললাম না এখানে যে উই লার্নস হয়েছে, তখন মেন ভার্বটাই আমাদের পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। এটাই আমাদের প্রিন্সিপাল ভার্ব ছিল তখন, এর আগে কোনো সাহায্যকারী ভার্ব ছিল না, এর জন্য সে নিজেই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এর আগে যেহেতু একটা সাহায্যকারী ভার্ব আছে, এই সাহায্যকারী ভার্ব মূলত এখন আমাদের যে সাবজেক্টের সংখ্যা, মুড, তার কতজন আছে এটার উপর ভিত্তি করে পরিবর্তন হবে। এক্ষেত্রে যখন সে পরিবর্তন হবে তখন তার প্রভাবে প্রভাবিত হয়ে আমাদের যে মূল ভার্বটা আছে সেটাও পরিবর্তন হয়ে যাবে। যেমন দে আছে, যেহেতু মধ্যে প্লুরাল আছে এর জন্য আর আছে এই জায়গাটা। এখন যদি হি থাকতো তাহলে এখানটা আমাদের ইজ চলে আসতো, হ্যাঁ। যেমন হি ইজ হেল্পিং আ বার্ন চাইল্ড, রহিম ইজ হেল্পিং আ বার্নড চাইল্ড, সরি। বুঝতে পারছো আশা করি যে ফাইনাইট ভার্ব কীভাবে আমাদের এখানে দুই অংশে ভেঙে গেল। তো যদি কেউ জিজ্ঞাসা করে ভাই ফাইনাইট ভার্ব কোনটা, এই দুইটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। যদি বলে আমাদের মেন প্রিন্সিপাল ভার্ব কোনটা, তাহলে হেল্পিং হলো আমাদের প্রিন্সিপাল ভার্ব এবং এইটা হলো আমাদের অক্সিলারি ভার্ব। এগুলো ডিটেলস আর একটু আসতেছি। তারপর বার্নড চাইল্ড, বার্নড আমরা বললাম যে একটা বাক্যে হতে দুইটা ভার্ব হতে পারে আমাদের। প্রথম যেটা থাকবে এটা অবশ্যই আমাদের ফাইনাইট ভার্ব, পরে যেটা আসবে আমাদের নন ফাইনাইট ভার্ব। এখন দেখো নন ফাইনাইট ভার্বের এই অংশটা আসি। নন ফাইনাইট ভার্ব আমাদের কি তিনটা হয়ে থাকে, টু প্লাস V1, মানে এটাকে আমাদের ইনফিনিটিভ বলা হয়ে থাকে। জিরান আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো যখন সে কাজ করবে তখন তাকে আমরা জিরান বলবো। পার্টিসিপল আমাদের তিন ধরনের হয়ে থাকে, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পাস্ট পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে, পারফেক্ট পার্টিসিপল। তাহলে এই যে আমাদের যে এখানে বার্নড বিষয়টা আসলো, এটা হলো আমাদের নন ফাইনাইট ভার্বের কোন অংশে, ওই তিনটার ভিতর কোনটাতে পড়বে? তাহলে এটা আমাদের পাস্ট পার্টিসিপলের মধ্যে পড়বে, ঠিক আছে, পার্টিসিপলের মধ্যে। এই টু গেটটা আমাদের ইনফিনিটিভের মধ্যে পড়বে, আর যে হ্যাভিং ফিনিশ, আরেকটা দেখো, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট দেয়ার। তাহলে এখানে দুইটা ভার্ব আছে, আমি ওখানে গিয়েছিলাম, এটা আমাদের ফাইনাইট ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বও পড়ে, কারণ এর সাথে কোনো আমাদের অক্সিলারি আসে নেই, স্বাভাবিক নাই আসতে পারে। কিন্তু এই যে হ্যাভিং ফিনিশড, তাহলে এইটুকু হলো আমাদের নন ফাইনাইট ভার্বের পাস্ট পারফেক্টের অংশ, পাস্ট পারফেক্ট পার্টিসিপেলের অংশ। আশা করি বুঝতে পারছো যে ভার্ব কীরকম হয়ে থাকে। এইটুকু যদি জানা থাকে তাই ইনশাল্লাহ ইনাফ, আর কিছু লাগবে না। এখন আমি মুখে মুখে যা বললাম, যতটুকু দেখালাম, এখানে লিখেও দিয়ে আছে, কোনো সমস্যা নেই। এখন মজার একটা বিষয় হলে লিঙ্কিং ভার্বের বিষয়টা। হ্যাঁ, লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব হলো তোমার জোড়া লাগায়। কাকে জোড়া লাগায়? আমাদের যে বি ভার্বগুলো আছে না অক্সিলারি ভার্বে, তোমার আগে একটু অক্সিলারি ভার্বটা দেখায়নি। হ্যাঁ, অক্সিলারি ভার্ব যদি তুমি পড়ে থাকো তোমার লিঙ্কিং ভার্বটা ইজি হয়ে যাবে। আগে এদিকে না যাই আমরা। ওকে, আমরা প্রিন্সিপাল ভার্ব বুঝতে অক্সিলারি ভার্বটা একটু ডিটেলসে যাই, তাই তুমি বুঝতে পারবে। দেখো, অক্সিলারি ভার্ব মূলত আমাদের দুই ধরনের হয়ে থাকে, আমাদের প্রিন্সিপাল অক্সিলারি হয়ে থাকে আর মডেল অক্সিলারি হয়ে থাকে। হ্যাঁ, প্রিন্সিপাল অক্সিলারি আর মডেল অক্সিলারি হয়ে থাকে। প্রিন্সিপাল অক্সিলারিগুলো প্রাইমারি অক্সিলারি, প্রিন্সিপাল না, প্রাইমারি অক্সিলারি হয়ে থাকে। প্রাইমারি অক্সিলারি আবার 14 প্রকার হয়ে থাকে। সেই প্রাইমারি অক্সিলারিগুলো তোমরা শুরুতে পড়ে থাকো। সেগুলো কি কি? মূলত প্রাইমারি অক্সিলারি আমাদের বি ভার্ব হবে, বি হ্যাভ মানে কিছু আছে, বি মানে হওয়া বোঝায়, হ্যাঁ, আমার হইতেছে, আর এখানে কিছু আছে, আর এটা হলো ডু ভার্ব আমাদের, যেগুলো আমাদের করা বোঝায় থাকে, ঠিক আছে। বি ভার্বগুলো কোনগুলো? বি ভার্ব আমাদের 8 প্রকার হয়ে থাকে, am, is, are, was, were, ঠিক আছে। বি ভার্ব am, is, are, was, were, be, being, ঠিক আছে, এইগুলো আমাদের বি ভার্ব। আরেকটা হ্যাভ ভার্ব কোনগুলো ভাইয়া? হ্যাভ ভার্ব আমরা যে তিনটা পড়ে থাকি,
হ্যাভ, হ্যাজ, হ্যাড। এটা হলো পাস্টের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, এটা হলো যখন এটা হলো প্রেজেন্টের ক্ষেত্রে দুটো ব্যবহার হয়ে থাকে, কিন্তু যখন প্লুরাল হবে তখন হ্যাভ আসবে এবং যখন সিঙ্গুলার থাকবে তখন হ্যাজ আসবে, এবং তাদের প্রত্যেকের পরেই যদি কোনো ভার্ব আসে সেটা V3 হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। হ্যাঁ, পাস্ট পার্টিসিপেল ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম আসবে। এখন এম, ইজ, আর, ওয়াজ, আর, তাহলে ইজটা এবং এমটা আমাদের সিঙ্গুলারের ক্ষেত্রে আসবে, ঠিক আছে। আই এম, আই এর ক্ষেত্রে শুধু এম আসে অধিকাংশ ক্ষেত্রে, তাহলে আই এর পরে আমাদের এম আসবে এবং ইজটা আমাদের সিঙ্গুলারের ক্ষেত্রে আসবে, আরটা আমাদের প্লুরালের ক্ষেত্রে আসবে, কিন্তু এই দুইটা আমাদের প্রেজেন্ট ফর্মে হয়ে থাকবে। এবং ওয়াজটা হলো আমাদের পাস্ট ফর্মে, ওয়াজ এবং ওয়ার, এই দুটো আমাদের পাস্ট ফর্মে আসবে এবং সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ আসবে, প্লুরালের ক্ষেত্রে আমাদের বাকিগুলো কি প্লুরালের ক্ষেত্রে আমাদের ওয়ার আসবে। এবং বি, বিং, বিং এগুলো আমাদের কন্টিনিউয়াস যখন প্যাসিভ করতে যাবো তখন মূলত এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, যখন আমরা কন্টিনিউয়াসের প্যাসিভ করবো তখন বিন আসবে, যখন প্রেজেন্ট ফর্মের প্যাসিভ করবো তখন আমাদের বি আসবে, এবং বিনটা আমাদের কখন আসবে, যখন আমাদের এই যে পাস্ট, যখন টেন্স করলে এগুলো আরও বুঝতে পারবো, পাস্ট পারফেক্ট বা কোনো পারফেক্ট ফর্মকে যখন আমরা প্যাসিভ করবো তখন আমাদের বিন জিনিসটা আনতে হবে। আশা করি বুঝাইতে পারছি। এখন হ্যাভ, বিন, তারপর ডু, ডু ভার্বগুলো কোনগুলো আমাদের ডু, ডিড, ডাজ, এইগুলো হলো আমাদের ডু ভার্ব। ডুটা হলো আমাদের আচ্ছা, ডুটা যখন আমাদের প্লুরাল কিছু থাকবে, হ্যাঁ, প্লুরাল এবং ইউ অ্যান্ড আই এর ক্ষেত্রে, এই তিনটা ক্ষেত্রে আমাদের ডু ব্যবহার হবে। ডিডটা আমাদের পাস্টের ক্ষেত্রে আসবে এবং ডাজটা আমাদের সিঙ্গুলার যখন কোনো নাউন থাকবে তখন আসবে। হ্যাঁ, কিন্তু অনেকে ডানটাকেও আমাদের ভার্ব মনে করে, আসলে ডানটা ভার্ব না, এটা আমাদের পাস্ট পার্টিসিপেল ফর্ম, মানে V3 ফর্ম, আমরা বলি না পাস্ট পার্টিসিপেল ফর্ম, তো ওইটা আর কি। এবং এদের পরে যদি কোনো ভার্ব আসে আমাদের, ঠিক আছে, এদের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বটা অবশ্যই ভার্বের বেস ফর্ম বা V1 হবে। যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, যদি বলি ডু ইট, রাইট নাও ডু ইট, এই যে এগুলো কিন্তু আমরা কিন্তু কিছু পরিবর্তন হইতেছে না। হ্যাঁ, তারপর আরও যদি বলি ডু ইউ নো হ্যাম, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো, ডু ইউ নো হিম। তাহলে এই যে নোটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এর সাথে কিন্তু কোনো এস বা ইয়েস যুক্ত হচ্ছে না, কারণ এটার পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। আর ডুটা আমি বললাম কি ইউ এর এবং আই এর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এবং প্লুরাল ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, এই যে উই ইউর কারণে। ডাজ হি ইজ গিলটি, সে কি গিলটি, তাহলে এই যে হিটা আমাদের ডাজের আগে ব্যবহার হইতে হবে। ডিড ইউ নো হিম, ডিড হি ডু দিস ওয়ার্ক, তো এই যে ডিড এরপরে V1 আসতেছে এবং কি আমাদের এটা পাস্টের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আশা করি একটু বুঝতে পারছো যে প্রাইমারি অক্সিলারিটা কোথায় ব্যবহার হয়ে থাকে। এখন একটু বলি মডেল অক্সিলারি, ঠিক আছে। মডেল অক্সিলারির বিষয়টা, মডেল অক্সিলারি ক্যান, কুড, এদের আমি দিয়েও দিছি যে বি ভার্বগুলো দেখতে আসলে কীরকম হয়ে থাকে, এদের ব্যবহারগুলো কীরকম হয়ে থাকে। আচ্ছা, মডেল অক্সিলারিগুলো এই যে মডেল অক্সিলারি ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, এবং এইগুলোর একটা খাসিয়াত কি, এগুলোর পরে ভার্বের সবসময় বেস ফর্ম আসবে, ঠিক আছে। ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম মানে কি সাথে কোনো এস বা ইয়েস যুক্ত হবে না, যা তাই বসবে। তো দেখো আই ক্যান সুইম, শি কুড স্পিক, তারপর মে আই বট ইউ এ পেন, মে আই, এই যে মে আই বট, তারপর মাইট রেন ভার্ব, তারপর শেল রিটার্ন ভার্বের বেস ফর্ম, কোনোর সাথে কিছু হয়নি। তো এখানে সব আমাদের সুন্দর করে যতগুলো মডেল অক্সিলারি হতে পারে সেগুলো আমি দিয়ে দিছি। সাথে একটু এক্সট্রা বলে থাকি পেরিফেরিক মডেল অক্সিলারি, ঠিক আছে। এগুলো সেমি কাইন্ডেড মডেল অক্সিলারি হয়ে থাকে, একটু অ্যাডভান্স। পেরিফেরিক মডেল অক্সিলারি 6 প্রকার হয়ে থাকে। বি অ্যাবাউট দিস, মানে এই যে বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো বি ভার্ব না, তো এই যাবে আই অ্যাম অ্যাবাউট টু লিভ, তাহলে এইগুলোর পরে আমাদের কি ভার্বের একদম কনস্ট্যান্ট মানে বেস ফর্ম বসবে। দেখো অ্যাবাউট টু গো, তো এইটুকু পুরাটুকু কিন্তু আমাদের একটা মডেল অক্সিলারি ভার্ব, তাহলে এইটুকু হলো আমাদের প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব আমাদের। এরপরে যেটা আসবে আমাদের ভার্বের বেস ফর্ম হচ্ছে যে আই অ্যাম অ্যাবাউট টু লিভ দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পারছো। তারপর বি গোয়িং টু, তো এই জায়গায় স্টুডেন্ট একটু কনফিউজ হয়ে যায় মাঝে মধ্যে। বি মানে যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর বোঝায়, তাহলে দে আর গোয়িং টু, এই যে এইটুকু হলো আমাদের মডেল অক্সিলারি ভার্ব। আর এই যে ভিজিটটা হলো আমাদের কি মূলত প্রিন্সিপাল ভার্ব আমাদের, বুঝতে পারছি। তো অক্সিলারি ভার্ব মূলত দুই ভাগে হয়ে থাকে, প্রিন্সিপাল অক্সিলারি, আরেকটা হলো আমাদের মডেল অক্সিলারি। প্রিন্সিপাল অক্সিলারি 14 ধরনের হয়ে থাকে, আমি দেখা দিচ্ছি। বি ভার্ব, ডু ভার্ব, আরেকটা কি হ্যাভ ভার্ব, এবং অক্সিলারি ভার্ব আমাদের যে পেরিফেরিক অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্বের মধ্যে ভাগ হয়ে থাকে বা পরেরটুকু। হ্যাঁ, তো এগুলো দেখে নিলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। আমি এখানে উদাহরণ সহ সবগুলো দেখাই দিছি,
তোমরা একটু দেখে নিবা। এখন আসলে লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্ব দেখলে বুঝতে পারবা লিঙ্কিং ভার্বটা কি। আমাদের যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট প্লাস যে বি ভার্ব থাকে, হ্যাঁ, বি ভার্বের পরে যে অ্যাডজেক্টিভের সাথে যে সম্পর্ক গঠন করে থাকবে অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি, তোমায় বললাম তোমায় দেখতে না অনেক সুন্দর লাগতেছে, তোমায় দেখতে আজকে তো নায়কের মতো লাগতেছে, তোমাকে আমরা ক্লাস ক্যাপ্টেন বানাইছি। তো এইরকম জিনিসগুলো আমাদের মতো কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, তো যখনই আমাদের সাবজেক্টকে একটা বি ভার্ব ব্যবহার করে তার কমপ্লিমেন্টের সাথে যুক্ত করা হবে বা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করা হবে, তখন যে ভার্বটা আমরা ব্যবহার করলাম ওইটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। এই বি ভার্বের পাশাপাশি আমাদের যে বি, বিকাম, গো, রান, রিমেইন, অ্যাপিয়ার, এইগুলোও কিন্তু আমরা ব্যবহার করে অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার করতে পারি। আগে দুইটাই দেখাইতেছে, এই দেখো, মিশু ইজ এ স্টুডেন্ট, হ্যাঁ, বা এভাবে বলতে পারি মিশু ইজ এ মেরিটিয়াস স্টুডেন্ট, আমরা এভাবে বলতে পারি। বুঝতে পারছি যে মিশু ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তো মিশু হয় একটা কি, আমাদের মেধাবী ছাত্রী। হ্যাঁ, তাহলে এই যে মিশুর একটা কমপ্লিমেন্ট দিলাম না, তাকে উজ্জ্বল করলাম, তাকে অ্যাডজেক্টিভ আনলাম পশে। মেরিটিয়াস কিন্তু একটা অ্যাডজেক্টিভ আমাদের, হ্যাঁ, বা এই স্টুডেন্টটাকে যদি কেটেও দিই তাও কিন্তু আমাদের অর্থ প্রকাশ পাচ্ছে যে মিশু হয় মেধাবী, হ্যাঁ, বা মিশু হয় মেধাবী ছাত্র। তাহলে এই দেখো, এই বি ভার্বকে ব্যবহার করে আমরা কি কমপ্লিমেন্টটা যুক্ত করলাম না, তাহলে এইটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। আর এর মধ্যে যেটা ব্যবহার করলাম এটা আমাদের লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের বিষয়টা অনেক ক্ষেত্রে এসে থাকে কিন্তু। এই যে এখন তো আমরা স্টুডেন্টটা আমরা নাউন, এর পূর্বে যেটা আসে ব্যবহার হয়েছে ওটা অ্যাডজেক্টিভ, এটা ইজিলি বুঝতে পারতেছি। আবার যদি বলি যে রোহান বিকাম আ মেরিটিয়াস স্টুডেন্ট, হ্যাঁ, রোহান একজন মেরিটিয়াস স্টুডেন্ট হবে, তো ইজের পরিবর্তে যদি আমরা বিকাম দিই তাও হতে পারে। তাহলে লুকও হতে পারে যে হি লুকস ভেরি বিউটিফুল, শি লুকস ভেরি বিউটিফুল, তাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন দেখো এখানে ভেরিটা আপাতত ইগনোর করো, আমাদের এই যে লুকসের ব্যবহার করে আমরা একটা কমপ্লিমেন্টকে অ্যাড করছি না, তাহলে এই যে কমপ্লিমেন্ট যেটা অ্যাড করলাম এটা আমাদের অ্যাডভার্ব, হ্যাঁ, সরি অ্যাডজেক্টিভ হইলো। এখন অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে সে হলো আমাদের অ্যাডভার্ব। সে কি ভেরি নাকি অনেক, সে কি শুধু সুন্দর নাকি অনেক সুন্দর, তাহলে অনেক সুন্দর, তাহলে আমাদের অ্যাডভার্বও আসতে পারে। অ্যাডভার্বও আমি একটু পর পড়াইতেছি তোমাদের। তারাও অ্যাডভার্ব বিষয়টা কি, সে চারজনকে মডিফাই করে থাকে, সেটা কীভাবে এখনই দেখাচ্ছি। তাই একটু দেখো যে কীভাবে আমাদের ওয়ার্ডগুলো কানেক্ট হচ্ছে একে অপরের সাথে। আশা করি বুঝতে পারছেন। এগুলো প্রত্যেকটা দিয়ে তোমরা যাতে একটু প্র্যাকটিস করতে পারো, বুঝতে তোমাদের যাতে ইজি হয়, এর জন্য আমি এখানে দেখো কতগুলো তোমাদের প্র্যাকটিসও দিয়ে রাখছি। হ্যাঁ, তোমরা দেখবা, প্র্যাকটিস করবা, এইগুলোর ভিতর থেকে দেখবা ঘুরে ফিরে আসবে। বুঝতে পারছি। এখন ইনফিনিটিভ একটু খেয়াল করো, ইনফিনিটিভ কীরকম হয়ে থাকে। এই যে 2+V1, আমাদের 2+V1, টু এরার ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল। হি, শি, হ্যাজ। ইনফিনিটিভ মানে করতে, যেতে, খেতে, আমরা তে ব্যবহার করি না ইংরেজিতে, তো এই তেটা মূলত আমাদের ইনফিনিটিভ এই জায়গা, বুঝছো। সরি, বাংলাতে আমরা তে ব্যবহার করি না, তো এটা টু রাইট ফর এনিবডি ইজ এ ডিফিকাল্ট টাস্ক। তো কারোর জন্য লিখতে মানে একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, কারোর জন্য লেখা বিষয়টা একটু ডিফিকাল্ট একটা টাস্ক হয়ে যায়। টু এরার্স হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। তো খেয়াল করো এখানে টুর পরে সবসময় আমাদের V1 ফর্মটা আসবে। এখন একটা শর্টকাট নিয়ম তোমাদের বুঝাই দিছি। এর আগে একটা কথা বলছিলাম যে একটা ভার্বে, একটা সেন্টেন্সে আমাদের একটাই প্রিন্সিপাল ভার্ব হবে, এরপরে যদি কোনো অতিরিক্ত ভার্ব এসে থাকে সেটা আমাদের নন ফাইনাইট ভার্ব হবে, ঠিক আছে। এরপরে একটাই ফাইনাইট ভার্ব হবে। এখন নন ফাইনাইট ভার্বের রূপ তো তিনটা, ইনফিনিটিভ, পার্টিসিপল, আবার জিরান। তারপর পার্টিসিপলের মধ্যে আবার তিনটা রূপ আছে, তাই না, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট পার্টিসিপল। আমি বুঝবো কেমন, পরে যে ভার্বটা আসবে সেটা আমার এই 2+ ইনফিনিটিভ হবে, এটা বুঝতে লাগবে না আমাদের। তো বুঝার জন্য এই জায়গায় করে ওয়ার্ড দিছি তোমার আমি, বুঝছো, যে এই সকল ওয়ার্ডের মধ্যেই যদি কোনো এই সকল যে ওয়ার্ড আছে এগুলো যদি আমাদের মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে, তাহলে অবশ্যই এরপরে যে ভার্বটা আসবে সেটা অবশ্যই আমাদের ইনফিনিটিভ হবে। কীরকম একটু খেয়াল করো, হি ফরগটস হবে জায়গাটা, সরি, হি ফরগটস কী হবে, টু ডু দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক, নাকি ডু দ্য ওয়ার্ক। এখন আমি বলছি ফরগট জিনিসটা দেখো এর মধ্যে আছে কিনা, আমাদের এর মধ্যে কি আছে দেখো তো। হি অ্যাগ্রি, কেয়ার, হেজিটেট, রিফিউজ, চুজ, অ্যাপিয়ার, ক্লেম, প্রমিস, টেন্ড, ডিসাইড, ফল। এই যে ফরগট বিষয়টা আমাদের আছে এই জায়গাটা, ফরগেট, ঠিক আছে, ফরগট, ফরগটেন। হ্যাঁ, তো V2 ফর্মে আসে, তাহলে এটা যেহেতু আমাদের ভার্ব হিসেবে আসে, মেন ভার্ব হিসেবে আসে, তাহলে এরপরে যে অতিরিক্ত ভার্বটা আসবে সেটা 2+V1 ফর্মে আসবে, এই যে টু ডু আসবে তাহলে আমাদের। তারপর দেখো হি প্লেস ডেট,
মানে প্লেস মানে প্রমিস করা, বুঝছো, প্রতিজ্ঞা করেছিল। তাহলে প্লেস ডেট কি আমাদের আছে, এই যে আছে প্রমিস প্লেস ডেট, তো প্রতিজ্ঞা করেছিল। তাহলে এরপরে আমাদের যে ভার্বটা আসবে সেটা অবশ্যই আমাদের ইনফিনিটিভ হবে তখন। আশা করি বুঝাতে পারছি বিষয়টা, না হলে আরেকটু রিমাইন্ড করে দেখো, এটা একটু অ্যাডভান্স লেভেলের, কিন্তু এই কলমটা যদি তোমার মুখস্থ থাকে না, তাই তো দেখবা কি ইজিলি তুমি বেশিগুলো ধরতে পারবা, বুঝতে পারছি, ইজিলি তুমি জিনিসগুলো পড়তে পড়তে মুখে চলে আসবে তখন। তো এটা ছিল। এখন পার্টিসিপেলের বিষয়টা একটু ছোটো করে আমি বলে দিই। পার্টিসিপেল তোমার হয়ে থাকে 3 ধরনের। আমি বলছিলাম প্রেজেন্ট পার্টিসিপেল, তাই না? প্রেজেন্ট পার্টিসিপেল একটু খেয়াল করো, প্রেজেন্ট পার্টিসিপেলটা কীরকম হয়ে থাকে। প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং পাস্ট পারফেক্ট পার্টিসিপেল, তাই না? এখন যদি এটা বুঝাইতে দেয় মাথা যাবে আউলাইয়া, তো আপাতত অ্যাডজেক্টিভ যদি তুমি ধরে বাইর করতে পারো তাই তোমার এইগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এই প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এগুলো আমি ভার্বের যখন পড়াবো, রাইট ফর্ম ভার্ব পড়াবো, তখন ইনশাআল্লাহ একবার ক্লিয়ার করে বলে দেবো না। জাস্ট একটু এই প্রেজেন্ট পার্টিসিপেলটা দেখাই দিই, এটা সবচেয়ে বেশি এসে থাকে। যেমন আমি বললাম কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে থাকবে, দেখ বুঝছো, পার্টিসিপেলগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে থাকে। যেমন যদি বলি স্লিপিং, স্লিপ, তাই না? স্লিপ কিন্তু একটা নাউনের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করো। স্লিপ কিন্তু একটা ভার্বের সাথে এই যে আমি আইএনজি যুক্ত করে কি বানান করলাম, সরি, স্লিপিং, স্লিপিং। তাহলে আই স এ স্লিপিং টাইগার, আমি একটা ঘুমন্ত টাইগার দেখেছিলাম। তাহলে টাইগারটা একটা নাউন, কেমন ছিল সেই টাইগারটা, ঘুমন্ত ছিল। তাহলে দেখছো এই যে আইএনজি যুক্ত হয়েও কিন্তু আমার অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তাহলে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভকে আমরা বলে থাকি পার্টিসিপেল, কিন্তু এটা কোন পার্টিসিপেলের মধ্যে, প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে। আপাতত এটুকু মনে রাখবো, যখন আমরা ভার্ব পড়াবো তখন আরও ডিপে যাবো না, যে পাস্ট কীরকম হয়ে থাকে, পাস্ট পারফেক্ট কীরকম হয়ে থাকে, হ্যাঁ, এটুকু একটু খেয়াল রাখবো। এখন আসি মূল বিষয়, অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি? হ্যাঁ, অ্যাডভার্ব আমাদের 4টা বিষয়কে মডিফাই করে থাকে। অ্যাডভার্ব প্রথমত ভার্বকে মডিফাই করে থাকে, হ্যাঁ, ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে থাকে, ঠিক আছে? অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে থাকে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে থাকে, কত খারাপ। অ্যাডভার্ব আবার সেন্টেন্সকেও মডিফাই করে থাকে। আপাতত এই 4টা মনে রাখো, এই 4টাই বেশিরভাগ ক্ষেত্রে ঘুরে ফিরে আসে। সেন্টেন্সকেও মডিফাই করে থাকে কিভাবে, খেয়াল করো। হি ওয়ার্কস, সে কাজ করছে। কিভাবে কাজ করতেছে, আমাদের আগে ভার্ব খুঁজে বের করতে হবে। যে কোনো কিছু ভার্ব করার আগে আমাদের ভার্ব খুঁজে বের করবা, হ্যাঁ। তাহলে ওয়ার্কস কাজ করছে, কিভাবে কাজ করছে, হাউ দ্বারা প্রশ্ন করবা। যখনই অ্যাডভার্ব খুঁজতে যাবা 3টা জিনিস দিয়ে প্রশ্ন করবা, হাউ, ওয়েন, ওয়ার, তাই না? কোথায়। কাকে প্রশ্ন করবা এই 3টা জিনিস? ভার্বকে প্রশ্ন করবা, মূল ভার্বকে, যে সে ভার্ব না। আমরা বলছিলাম কি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আছে, আমাদের ফাইনাইট ভার্বকে প্রশ্ন করবা, বুঝছো? ফাইনাইট ভার্বের যে প্রিন্সিপাল ভার্বটা আছে চেষ্টা করবা ওকে প্রশ্ন করার। যদি প্রিন্সিপাল ভার্বকে না করতে তাহলে ফাইনাইট ভার্বকে করবা, কখনো নন ফাইনাইটকে করবো না। নন ফাইনাইটকে করলে ওকে খুঁজে পাওয়া যাবে না। তো কী খুঁজে বার করার জন্য? আমাদের অ্যাডভার্ব খুঁজে বার করার জন্য প্রশ্ন করবো। তাহলে হাউ, ওয়েন, ওয়ার। হাউ দ্বারা কিভাবে, ওয়েন কখন, টাইমকে রিপ্রেজেন্ট করবে, এবং ওয়ার মানে প্লেসকে রিপ্রেজেন্ট করবে, জায়গাকে রিপ্রেজেন্ট করবে। দেখো সে কাজ করেছিল, কে কাজ করেছিল, সে কাজ করেছিল। আমাদের সাবজেক্ট পেয়েছে, আমাদের সাবজেক্ট লাগবে না, আমাদের লাগবে অ্যাডভার্ব লাগবে। তাহলে কাজ করেছিল, কিভাবে কাজ করেছিল, হাউ দ্বারা প্রশ্ন করলাম, এই যে আস্তে আস্তে কাজ করতেছিল। যদি এনে হয়ে গেল, তাহলে এই যে ভার্বকে মডিফাই করতেছে, ঠিক আছে, সে ভার্বকে মডিফাই করে ফেললো। ক্লিয়ার? এখন এটাকেই আরেকটু যদি আমি বলি যে সে কিন্তু ভার্বকে মডিফাই করে, আবার অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে, তাই না? এই জিনিসটা বলেন একটু খেয়াল করে, এই প্রশ্নটি আমি বুঝাই। হি ওয়ার্কস ভেরি স্লোলি, তাহলে এই দেখো সে কাজ করতেছিল, কিভাবে কাজ করতেছিল, স্লোলি কাজ করতেছিল। কিন্তু সে স্লোলিটা করতেছে তো বুঝলাম, কতটা স্লোলি করতেছিল, অনেক স্লোলি করতেছিল নাকি বেশি স্লোলি করতেছিল, হ্যাঁ? তাহলে এই যে অনেক স্লোলি মানে অনেক বেশি, দুটো একই হয়ে থাকে, যাই হোক। তাহলে এই যে ভেরি স্লোলি কাজ করতেছিল, তাই না? এই জিনিসটা হয়ে গেল। হি লুকস ভেরি বিউটিফুল। এখন বললাম যে অ্যাডভার্ব আমাদের অ্যাডজেক্টিভকে মডিফাই করে থাকে, কিভাবে একটু খেয়াল করো। এই দেখো অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। হি লুকস, প্রথম দুটো আমি বুঝতে পারলাম যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে থাকে, এই যে ভার্বকে মডিফাই করতেছে, আবার অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে, বুঝতে পারছি? তো এখন দেখো ভেরি স্লোলি, ওকে। এখন আমি বলবো যে অ্যাডজেক্টিভকেও সে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব এত খারাপ যে ও অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, যে হি ইজ ভেরি, সরি, দিস ইজ ভেরি বিউটিফুল পিকচার, দিস ইজ আ ভেরি বিউটিফুল পিকচার। এখানে একটা এই আসলে ভালো হতো, দিস ইজ আ ভেরি বিউটিফুল পিকচার। তাহলে এই হয় একটা খুবই বিউটিফুল পিকচার। তাহলে হয়, তাই না? হয়, কি হয়,
আচ্ছা এটা হবে না, দিস ইজ ভেরি বিউটিফুল পিকচার। তো খেয়াল করো তাহলে হয় কি হয়, মূলত পিকচার হয় থাকে, তাই না? সে পিকচারটা একটা নাউন, কেমন সে পিকচারটা দেখতে খুবই বিউটিফুল, তাহলে নাউনকে যে মডিফাই করে থাকে সে হয়ে থাকে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যান্ড অ্যাডজেক্টিভকে যে মডিফাই করতেছে, যে বিউটিফুল তো বুঝলাম, অল্প বিউটিফুল নাকি কম, মানে বেশি বিউটিফুল, কতটা বিউটিফুল, ভেরি বিউটিফুল, অনেক বিউটিফুল, খুব সুন্দর একটা ছবি। তাহলে যে ভেরিটা হয়ে গেল আমাদের কি একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করলে, যে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারছে, দেখছো সে না বিষয়টা। এখন দিস ক্যান বি ডান ইজিলি। এখন একটু খেয়াল করে আমি বললাম কি আমাদের সেন্টেন্সকেও সে মডিফাই করতে পারে। দেখো আই ফেল্ড, এটা কি নিজে থেকে অর্থপ্রকাশ পাচ্ছে? সাপোজ এটা আমি বাদ দিয়ে দিলাম, আই ফেল্ড অর্থপ্রকাশ পাচ্ছে না। উই আর রং, আমরা ভুল, অর্থপ্রকাশ পাচ্ছে জিনিসটা। তাহলে এই দেখো ইভেনচুয়ালি উই আর রং, আনফর্চুনেটলি আই ফেল্ড, অপ্রত্যাশিতভাবে আমি হেরে গেলাম। তাহলে এই যে এই অংশটা আমাদের পুরো সেন্টেন্সকে মডিফাই করতে হবে। এটা কিন্তু পুরোটুকু আমাদের সেন্টেন্স একটা, আমার অর্থ প্রকাশ পাচ্ছে, মনের ভাব প্রকাশ পাচ্ছে, তাই কি এটা পুরোটুকু একটা সেন্টেন্স, এটা কোনো ফ্রেজ না। কিন্তু এই যে সেন্টেন্স হওয়ার জন্য আমি বলছি অবশ্যই একটা ভার্ব থাকতে হবে, এই যে একটা ভার্ব থাকতে হবে, দ্যাটস মিন এটা একটা সেন্টেন্স, আমাদের প্রিন্সিপাল ভার্ব আছে। তাহলে এই পুরো সেন্টেন্সকে আমাদের মডিফাই করতেছে কি এই অ্যাডভার্ব একটা এসে। আশা করি বুঝাতে পারছি। এই জিনিসগুলো দেখো এখানে আমি ওয়ার এই দিয়ার প্রশ্ন করছি। আচ্ছা হোয়াইটা বাদ গেছে, হোয়াইটা আমাদের কারণ নির্দেশ করে কীভাবে সে করেছিল, হ্যাঁ, তো তোমরা বের করবে এগুলো। এখন আসে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো কনজাংশনের ভিতরে। কনজাংশন কি আমাদের কানেক্টর, যে দুইটাকে জোড়া লাগায় থাকে, তাই না? ওইটাই, এটা বুঝতে পারলেই আমাদের সবশেষ আমরা লাস্টে দুইটা কোশ্চেন সলভ করবো, তাই দেখবা ইজিলি পানির মতো জিনিসটা প্যারা বেরিয়ে আসবে। এখন কনজাংশন আমাদের কোঅর্ডিনেটেড কনজাংশন হয়ে থাকে, সাবঅর্ডিনেটেড ক্লোজের কনজাংশন হয়ে থাকে। আচ্ছা কোঅর্ডিনেটেড ক্লোজ কোনগুলো? যেগুলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করে থাকি, তাই না? ওইগুলো আমাদের যেমন অ্যান্ড, অর, বাট, দেয়ার। সাবঅর্ডিনেটেড ক্লোজগুলো কোনগুলো? আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা এখানটায় দেখো 9y দিয়ে আছে, 9y মানে আমরা হু, তারপরে রিলেটিভ প্রোনাউন, আমরা যখন প্রোনাউন পড়বো, হ্যাঁ, প্রোনাউনের মধ্যে রিলেটিভ প্রোনাউন আছে। রিলেটিভ প্রোনাউন আবার ওর ভিতরে প্রোনাউন আবার 8 প্রকার হয়ে থাকে। 8 প্রকারের একটা প্রোনাউন হলো রিলেটিভ প্রোনাউন। যেই প্রোনাউনগুলো আমাদের যে WH কোশ্চেন আছে, হু, হোয়াট, দ্যাট, তারপরে হাউ, তাই না, ওয়েন এভার, ওয়ার, তারপরে হুম, হুএভার, ইটিসি, যেগুলো আমাদের 9 ধরনের WH কোশ্চেন থাকে, যেগুলো আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করে থাকি, ওইগুলোর মতো সাবঅর্ডিনেট ক্লোজের অংশ। হ্যাঁ, যে 9টা WH কোশ্চেনগুলো তারপরে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে থাকে। দো, অল দো, এগুলো যখনই আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে কানেক্টর হিসেবে ব্যবহার হয়ে থাকে, সেগুলো আমাদের সাবঅর্ডিনেটেড ক্লোজ বলবো। যেগুলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে কানেক্টর হয়ে থাকে, সেগুলো আমরা কোঅর্ডিনেটেড ক্লোজ বলবো। আমরা যখন ক্লোজ বিষয়গুলো পড়বো তখন ডিটেলসে যাবো। আপাতত একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি, যেহেতু অনেক বড় হয়ে গেছে এটা ভিডিও। একটু খেয়াল করো, যেমন হি ইজ অনেস্ট, হি রান ভেরি ফাস্ট, হি ran very fast but didn't catch the bus, তাই না? সে অনেক দ্রুত দৌড়াইছিল কিন্তু তাও বাস ধরতে পারেনি। তাহলে এই দেখো দৌড়ানোর কাজ কে করেছিল? হি করছিল না? দৌড়ানোর কাজ তো হি করেছিল, তাই না? তাও সে ধরতে পারেনি। তাহলে এই যে দুইটা স্বাধীন বাক্য আছে আমাদের, হ্যাঁ, সাবজেক্টটাকে কমানোর জন্য, শুধুমাত্র সাবজেক্টটা যাতে বারবার রিপিট না হয়ে থাকে, আমাদের রিডান্ডেন্সিটা কমানোর জন্য আমাদের মধ্যে একটা কানেক্টর আমরা ব্যবহার করলাম, এটাকে আমাদের বলা হয় কোঅর্ডিনেটেড ক্লোজ কানেক্টর। ঠিক আছে, কোঅর্ডিনেটেড ক্লোজ কানেক্টর। এই বারটা মূলত আমাদের কনজাংশন হিসেবে কাজ করে থাকে। হি ইজ অনেস্ট বাট পোর, হি ইজ পোর বাট অনেস্ট। এই যে তার অনেস্ট এবং পোর দুটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের একই বাক্য, একই মানে তাদের ফরমেশন আছে। এই জিনিসটা দুটাকে কানেক্ট করার জন্য আমাদের বাট ব্যবহার করছে আমাদের। কোঅর্ডিনেটেড বিষয়টা আসলো। এখন সাবঅর্ডিনেটেড বিষয়টা যদি বলি, দ্য ওল্ড ম্যান who entered the room, who just room is my grandpa, ঠিক আছে, গ্র্যান্ডপা। এই যে হুটা আমাদের কি দুইটা অংশকে কানেক্ট করছে, দ্য ওল্ড ম্যান জাস্ট এন্টার দ্য রুম। তাহলে এইটা, এই যে আমাদের হুটা কিন্তু একটা আমাদের সাবঅর্ডিনেটেড ক্লোজ হিসেবে তখন ব্যবহার করতে হবে, কেননা একটা পরাধীন বাক্য থাকে, একটা স্বাধীন বাক্য থাকে। যখন আমরা সেন্টেন্স পড়বো না, যখন আমরা এই যে কমপ্লেক্স টু কম্পাউন্ড পড়তে যাবো, তখন এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করবো। আপাতত রূপ দেখা যাবে যাতে তোমরা ধরতে পারো জিনিসগুলো ইজিলি। হ্যাঁ,
এখন মূল বিষয়ে চলে আসে আমরা, সেটা হলো সলভ কীভাবে হবে এগুলো। ভাইয়া এত কিছু তো বুঝলাম, আশা করি যা যা পড়েছে এগুলো বুঝতে পারছো। এখন একটু মাইন্ডে রিল্যাক্স করে দেখো যে এগুলো সলভ কীভাবে হচ্ছে। হ্যাঁ, একটু খেয়াল করো। ওকে, এক সেকেন্ড। সলভ কীভাবে হচ্ছে, আচ্ছা একটু খেয়াল করো যে কীভাবে এটা হয়ে থাকবে। একটা বোর্ডের কোশ্চেন আছে যে নাও ডেজ পেরেন্টস আর ভেরি ড্যাশ অফ হার্মফুল এফেক্টস। তাহলে পেরেন্টস আর ভেরি, তাহলে আমরা বললাম কি যে আর ভেরি, এখানে আর আছে একটা কি অক্সিলারি ভার্ব আছে আমাদের, আর একটা অক্সিলারি ভার্ব। তাহলে ভেরিটা আমাদের কি কাকে মডিফাই করে, একটা অ্যাডভার্ব মূলত আমাদের। হ্যাঁ, সরি অ্যাডভার্ব আমাদের হয়ে থাকে। তো নাও ডেজ পেরেন্টস আর ভেরি ড্যাশ অফ দ্য হার্মফুল এফেক্টস। তাহলে ভেরি কাকে মডিফাই করে থাকে, ভেরি মূলত অ্যাডভার্ব মূলত অ্যাডজেক্টিভ নাহলে ভার্বকে মডিফাই করতে পারে। এখানে একটা আর আছে আমাদের প্রিন্সিপাল ভার্বের মধ্যে আসিল, আমাদের ফাইনাল ভার্বের মধ্যে একটা প্রিন্সিপাল ভার্ব আছিল, একটা অক্সিলারি ভার্ব আছিল। তাহলে আমাদের যেহেতু অক্সিলারি ভার্বটা দিয়ে আছে, তাহলে একটা প্রিন্সিপাল ভার্ব আমাদের এখানে আনতে হবে, এবং অবশ্যই তাদের মাঝখানে অবশ্যই আমাদের অ্যাডভার্ব এসে থাকে। তাহলে কোনটা হবে, নাও ডেজ পেরেন্টস আর ভেরি কনসিয়াস, একটা ভার্ব আমাদের কনসিয়াস হবে এই জায়গাটা, বুঝছো। এখানে মেন ভার্ব হিসেবে আমাদের আর ব্যবহার হয়েছে, কিন্তু মেন ভার্ব হিসেবে কনসিয়াস, আর ভেরি কনসিয়াস। তাহলে কনসিয়াসটা আমাদের মতো অ্যাডজেক্টিভ হয়ে থাকে। আর আমরা বলছিলাম কি অ্যাডভার্ব আমাদের অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, তাহলে কনসিয়াস হবে আমাদের, বুঝছো। কনসিয়াসটা আমাদের এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, এবং আরটা আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে। তো একটু খেয়াল করুন, নাও পেরেন্টস আর ভেরি কনসিয়াস অফ দি হার্মফুল এফেক্ট অফ ড্যাশ অন চিলড্রেন। হার্মফুল এফেক্ট অফ, আচ্ছা অফটা আমাদের একটা প্রিপোজিশন, অফটের পরে অবশ্যই আমাদের একটা নাউন আনতে হবে। তাই হার্মফুল এফেক্ট অফ পানিশমেন্টটা আসবে আমাদের, সরি আমার কলম, পানিশড একটা ভার্ব কিন্তু, ঠিক আছে। পানিশমেন্ট, ওকে, পানিশমেন্ট অন চিলড্রেন। তো চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট ড্যাশ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট ক্যান বি কি ডিজাস্টারাস ড্যাশ এ চিলড্রেন গ্রোথ। এত বেশি না ভাই, ছোটো করে পড়ি। তাহলে চিলড্রেন সাইকোলজিস্ট মনে করেন যে ফিজিক্যাল এবং মেন্টাল পানিশমেন্ট, তাহলে ফিজিক্যাল এবং মেন্টাল পানিশমেন্টটা মূলত আমাদের নাউন এখানে। কেমন পানিশমেন্ট, মেন্টাল পানিশমেন্ট এবং ফিজিক্যাল পানিশমেন্ট, দুই ধরনের পানিশমেন্ট, তাই না। তাহলে আমরা বোঝাইতেছি কি দুই ধরনের অ্যাডজেক্টিভ। তাহলে এই যে আমাদের অ্যাডজেক্টিভটা দুই ধরনের আছে নাকি 4 ধরনের আছে, তাহলে আমরা বলি কি যে আমাদের অ্যাডজেক্টিভকে মডিফাই করে থাকবে সে আমাদের কি হয়ে থাকবে, অ্যাডভার্ব হয়ে থাকবে। তাহলে এখানে একটা অ্যাডভার্ব আনতে হবে, তাহলে বোথ পানিশমেন্ট আসবে আমাদের এক্ষেত্রে। বোথটা এখানে আমাদের অ্যাডভার্ব হিসেবে আছে, বোথ কিন্তু নিজেতে একটা প্রিপোজিশন। হ্যাঁ, যদি আমরা কখনো ফ্রেজ পড়ার সুযোগ পাও, ফ্রেজ যখন তোমরা ইন্টারভিউ উঠবে তখন দেখবা যে প্রিপোজিশন আছে, অ্যাডভার্বিয়াল প্রিপোজিশন থাকে। অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনে অনেক সময় আমাদের যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো আছে ওইগুলো অনেক সময় অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। এটা অনেক অ্যাডভান্স লেভেলের, অতটা বোঝার দরকার নেই, কিন্তু এটুকু বুঝে রাখো যে এখানে সে এখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু বোথ নিজেতে একটা প্রিপোজিশন মূলত। হ্যাঁ, both কি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট ক্যান বি ডিজাস্টার্স। আচ্ছা, ক্যান বি ডিজাস্টার্স ড্যাশ এ চিলড্রেন গ্রোথ, ক্যান বি ডিজাস্টার। আচ্ছা, ডিজাস্টার্স একটা অ্যাডজেক্টিভ মূলত আমাদের, ডিজাস্টার্স মানে ধ্বংসাত্মক। ডিজাস্টার একটা নাউন হয়ে থাকে আমাদের, ডিজাস্টার নাউন হয়ে থাকে। তো ডিজাস্টার্স ড্যাশ চিলড্রেন, তাহলে ডিজাস্টার্স ফর কাদের জন্য ডিজাস্টার হয়ে থাকে, চাইল্ডের গ্রোথের জন্য ডিজাস্টার হয়ে থাকে, তাহলে ফর আসবে এক্ষেত্রে। হ্যাঁ, আরে দেখো চাইল্ডস, তাহলে এই যে নাউন আছে আমরা বলছিলাম নাউনের পূর্বে একটা আর্টিকেল থাকবে, আর্টিকেলের পূর্বে এই দেখো একটা প্রিপোজিশন থাকবে, রুলের ভিতরে কিন্তু বলছিলাম কি আর থাকবে, একটা প্রিপোজিশন থাকতে হবে এভাবে, বা ডিজাস্টার ফর এভাবেও তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করে থাকো তখনও ধরতে পারবা। হ্যাঁ, গ্রোথ অ্যান্ড, আচ্ছা গ্রোথ একটা নাউন আমাদের, তো গ্রোথ অ্যান্ড ড্যাশ, তাহলে নাউন এবং আচ্ছা কম্পাউন্ডের বিষয়টা কি বললাম যে অনেস্টি পোর বাট অনেস্ট, তাহলে দুইটা অ্যাডজেক্টিভ একসাথে কানেক্ট হয়েছে, এটাকে প্যারালিজম বলা হয়ে থাকে। যখন একটু অ্যাডভান্স উঠবা তখন এটাকে বলা হয় প্যারালিজম। তাহলে অ্যান্ডের এই পাশে যদি আমাদের নাউন থাকে এর পরের পাশে আমাদের নাউন আনতে হবে, তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপ, এখানে ভার্ব হিসেবে আছে ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে, ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট। ইট মে লিড টু ড্যাশ অ্যান্ড হেটেড। আচ্ছা, যে টু প্লাস ইনফিনিটিভ আসবে, ইট মে লিড, ঠিক আছে, ইট মের একটা আমাদের কি করছিলাম, একটা কি ভার্ব আমাদের একটা
মডেল অক্সিলারি ভার্বের পরে ভি সবসময় ওয়ান বসে, কিন্তু এরপরে এই যে আমাদের ই শেষ হয়ে গেছে, আমাদের ফাইনাইট ভার্বের কাজ শেষ। এখন যদি অতিরিক্ত কোনো ভার্ব আছে সেটা আমাদের নন ফাইনাইট হবে। নন ফাইনাইটের ভিতরে একটা ইনফিনিটিভ ছিল আমাদের, তাই না? তো এইটা হলো আমাদের সেই ইনফিনিটিভের অংশ। ইট মে লিড টু ড্যাশ, ইট মে লিড টু ফিয়ার, একটা ভার্ব আসবে যে লিড টু ফিয়ার, এটা কোনো পরিবর্তন হবে না কারণ এটা ফাইনাইট ভার্ব। অ্যান্ড হেট্রেড ফর দ্য পারসন হু ড্যাশ দ্য চিলড্রেন, হু এই যে আমাদের এই যে কানেক্টর হিসেবে ব্যবহার হয়েছে, কনজাংশন হিসেবে হুটা ব্যবহার হয়েছে। তাহলে কনজাংশনের যখন হিসেবে ব্যবহার হবে, এর পূর্বে যে পার্সনটা থাকবে এটা রাইট ফর্ম ভার্বস আমি বলবো, এর পূর্বে যে আমাদের সাবজেক্টটা থাকবে, হ্যাঁ, তার উপর ভিত্তি করে পরের ভার্বটা আমাদের নির্ধারিত হবে। তাহলে হু কী আসবে আমাদের, হু পানিশেস, ঠিক আছে? তাহলে দ্য পার্সন যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপরে যে ভার্ব আসবে ওটার সাথে এস বা ইএস যুক্ত হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের নিয়ম অনুযায়ী। তাহলে পানিশেস হবে এই জায়গাটা, punishes, okay, punishes the child. Again, if a child dash punished, again if a child dash punished, and punished তো সে একা একা হইতে পারে না। আবার যদি একজন চাইল্ড পানিশড হয়ে থাকে, তাহলে পানিশড তো একা একা হইতে পারে না, কারোর দ্বারা পানিশড হয়ে থাকে, তাহলে বি, তাই না? আর প্যাসিভের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, অ্যাম ইজ আর ওয়াজ এর পরে আইএনজি যুক্ত না হয়ে যদি আমাদের ভার্বের V3 ফর্ম যুক্ত হয়ে থাকে, তাহলে সেটা আমাদের অবশ্যই প্যাসিভ ফর্মে চলে যাবে। তাহলে এই জায়গাটা আমাদের ইজ আসবে, যেহেতু পানিশড অন্যজন করতেছে, এবং বি ভার্বের ভিতরে আমরা বলছিলাম না অ্যাম ইজ আর ওয়াজ আর, তাহলে এখানে ওইটার আমাদের ইজ আসবে, কেননা এই যে এ চাইল্ড বুঝাইছে। যদি চিলড্রেন থাকতো, ইফ চিলড্রেন, তাহলে এখানে আমাদের আর চলে আসতো আবার, বুঝতে পারছে? তো এখন যেহেতু এটা নেই, এই জন্য আমাদের ইজ আসে। পানিশড, ইট মে ল্যাক ইনিশিয়েটিভ, ওকে, তাদের গ্রোথের ভিতরে ল্যাকিংস দেখা দেবে। হি মে অলসো ফিল হোস্টাইল, হোস্টাইল মানে শত্রুভাবাপন্ন, সে হয়তো শত্রুভাবাপন্নও তার মনোপোষণও করতে পারে, কার প্রতি, টু আদার্স, এই যে টুটা আছে আমাদের, তাহলে হোস্টাইল টু হয়ে থাকে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অংশ টু আদার্স। সো রুড বিহেভিয়ার গ্র্যাজুয়ালি ড্যাশিং, তো রুড বিহেভিয়ার, তো তাই আমাদের রুড বিহেভিয়ার কী হতে পারে, তার ভিতরে ডেভেলপড হতে পারে, তাই না? রুড বিহেভিয়ার ডেভেলপড এভাবে দিতে পারে না, একটু খেয়াল করে, সাবজেক্টটা কিন্তু আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই যে রুড বিহেভিয়ার, তাহলে এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমাদের, তাহলে এখানটা কী হবে, ডেভেলপস হবে, তাহলে আমাদের ডেভেলপস, হ্যাঁ, ইন হিম। আশা করি বুঝতে পারছো কীভাবে পরিবর্তন হয় জিনিসগুলো আস্তে আস্তে। আরেকটা আমি সলভ করি, তাই তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো এই জায়গাটা একটু খেয়াল করো, যে এ টিচার ইজ ড্যাশ কম্পেয়ার উইথ ড্যাশ কি আর্কিটেকচার, একজন টিচার হয় কম্পেয়ার করা হয়ে থাকে কিসের সাথে, কম্পেয়ার ইজ মাঝে মধ্যে কম্পেয়ার করা হয়ে থাকে। দেখো এটার মেইন ভার্ব আছে এই জায়গাটা, কম্পেয়ার, আচ্ছা এখানটা আমাদের অক্সিলারি ভার্ব আছে, আর এই জায়গাটা আমাদের মেইন ভার্ব আছে। আচ্ছা কম্পেয়ার তো আমরা নিজে করতে পারি না, কেউ একজন কম্পেয়ার আমাদের করায় দিয়ে থাকে, তাই না? আমরা করি, তোমরা করি, কেউ একজন করে, নিজে কম্পেয়ার করতে পারি না, এর জন্য এটা আমাদের প্যাসিভ ফর্মে আছে। এখন আমাদের মডেল অক্সিলারি ভার্ব, এখানে আমাদের অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের মাঝখানে সবসময় আমাদের কি এসে থাকে, আমাদের অ্যাডভার্ব এসে থাকে। তাহলে অফেনটা আমাদের মূলত একটা অ্যাডভার্ব, অফেন, অলওয়েজ। মানুষ কি সবসময় কম্পেয়ার করে থাকে নাকি মাঝে কম্পেয়ার করে থাকে? মাঝে কম্পেয়ার করে থাকে। তাহলে এই যে কম্পেয়ার করাটা আমাদের ভার্ব, সবসময় ওয়েন দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা অ্যাডভার্ব খুঁজে পাই। তাহলে ওয়েন কম্পেয়ার, অফেন কম্পেয়ার, ঠিক আছে, অফেন কম্পেয়ার করে থাকে। উইথ ড্যাশ আর্কিটেকচার, আর্কিটেক্ট একটা নাউন, আর্কিটেক্ট মানে কি বলবো আমার নিচে কমেন্টে। তাহলে অ্যান আসবে, কেননা এটা আমাদের ভাওয়েল রয়েছে, এই আই ও ইউ আমাদের ভাওয়েল, তাই না? তাহলে এরপরে আর আমরা নিতে চাই নাউনের পূর্বে যেটা থাকবে তাহলে আর্টিকেল হবে অথবা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কোনটা আসবে, অ্যাডজেক্টিভের ডিটারমাইনারের আর্টিকেল ফর্মটা আসবে, হ্যাঁ। আচ্ছা এখন একটু খেয়াল করো যে হি ইজ কল্ড এ ড্যাশ আর্কিটেক্ট অফ এ নেশন, হি ইজ কল্ড এ ড্যাশ আর্কিটেক্ট, হি ইজ কল্ড এ, এই যে আমাদের ফাইনাল ভার্বের কাজ শেষ, আর্কিটেক্ট আছে, আর্কিটেক্ট অফ এ নেশন, হি ইজ কল্ড এ, কী হতে পারে, কি আর্কিটেক্ট, আমাদের নাউন আছে, আমাদের এই জায়গাটা ভার্বের কাজ শেষ হয়ে গেছে, এখানে আবার আর্টিকেল, এখানে আবার ভার্ব দিয়ে আছে, তো আমরা তো একটা আর্টিকেল ব্যবহার করেই ফেলছি, এই জায়গাটা একটা নাউন দিয়ে আছে, আমরা তো একটা আর্টিকেল ব্যবহার করে ফেলছি। আর কি আর্টিকেল আছে, হ্যাঁ আছে, এই যে আরেকটা আর্টিকেল দি, তাহলে হি ইজ দি আর্কিটেক্ট আসবে আমাদের, কারণ এটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তাকে, হ্যাঁ। হি ইজ দ্য লাইটিং অফ ড্যাশ অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল, আচ্ছা অত দূর নাই, হি ইজ দ্য লাইটিং অফ, কিসের লাইটিং, কিসের লাইটিং, ডার্কনেসের লাইটিং না, আচ্ছা এখানে অফ আছে, একটা প্রিপোজিশনের পরে অবশ্যই আমাদের একটা নাউন আসবে, নাউন কোনটাকে করতে হবে, লার্নিং, হি ইজ দ্য লাইটিং অফ লার্নিং, লার্নিং, ঠিক আছে, লার্নিং ভার্বের মতো, আমি বলছি কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে
ভার্বকে যখন জিরানের মতো কাজ করবে তখন তাকে আমরা মানে জিরান কাকে বলবো, যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় নাউনের ন্যায় কাজ করবে। হি ইজ দ্য লাইট অফ দি লার্নিং অ্যান্ড makes the illiterate people dash citizen, makes the illiterate people worthy of the citizen। কেমনে দেখো, মেক্সটা আমাদের এখানে ভার্ব আছে, দ্য ইলিটারেট পিপল, কেমন পিপল? ইলিটারেট পিপল, মানে একটা নাউন আছে আমাদের, সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি। তো সিটিজেন একটা আমাদের নাউন আছে, নাউনের পূর্বে যেটা ব্যবহার হবে ওটা অবশ্যই আমাদের অ্যাডভার্ব আনতে হবে, সরি অ্যাডজেক্টিভ আনতে হবে। কেমন সিটিজেন? ওর্দি সিটিজেন, তাহলে এখানে আমাদের ওর্দি আসবে, ওর্দি সিটিজেন অফ আওয়ার কান্ট্রি। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, কিন্তু এটা একটা দুঃখের বিষয় যে দ্যাট আসবে, তাহলে যে শব্দটা প্রকাশ করার জন্য দ্যাট কি আছে আমাদের এখানে? এই যে হ্যাঁ দ্যাট আছে, দ্যাট দ্য টিচার্স আর নট হেল্ড ডিউ রেসপেক্ট ইন দ্যাট সোসাইটি, কিন্তু টিচাররা আমাদের এখানে যথেষ্ট সম্মান পায় না সোসাইটিতে। তাহলে হেল্ড, নট হেল্ড, ইয়েট নাকি ইন নাকি দ্যাট, কোনটা হবে? ইন হবে, যেটা হেল্ড ইন, ঠিক আছে, সম্মান পায় না, নট না পাওয়া বোঝাচ্ছে, অযোগ্যতা বা যথাযথ, ঠিক আছে, মানে যথাযথ সম্মান পায় না, হেল্ড ইন মানে যথাযথ বোঝাচ্ছে এখানে। ডিউ রেসপেক্ট ইন ড্যাশ সোসাইটি, সোসাইটিটা আমাদের একটা নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ আনতে হবে আমাদের। কেমন সোসাইটি? আমাদের সোসাইটি, এই যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে পসেসিভ ফর্মটা আমরা নিয়ে আসলাম, তখন বললাম যে আমাদের সোসাইটি, তাদের সোসাইটি। আচ্ছা, দে লিড এ হাম্বল লাইফ ইন দ্য মিড অফ ওয়ান্স, তারা তাদের জীবনের অর্ধেক সময়ই একটা হাম্বেল লাইফ পালন করে থাকে, ঠিক আছে, হাম্বেল লাইফ পালন করে থাকে। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন ব্রাইটিং ইন দি আদার টু রিমুভ দ্য ড্যাশ অফ ইলিটারেসি, কিন্তু তাও তারা নিজেকে পুড়িয়ে জাতিকে এডুকেট করে থাকে, নিজেকে পুড়িয়ে তারা নিজেরাই তাদের জীবনের অধিকাংশ সময়টা বা অর্ধেক সময়ই কি হাম্বেলভাবে কাটিয়ে থাকে, তবুও তারা তাদের নিজেকে পুড়িয়ে সমাজকে আরও এডুকেট করে যায়। কাদেরকে কি দূর করার জন্য? দি ডার্কনেস অফ দি লাইটনেস, দি ডার্কনেস, দি একটা আর্টিকেল, এরপরে আমাদের নাউন আসবে, তাহলে কি? ডার্কনেস অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিশন, মানে কুসংস্কার, ড্যাশ দ্য সোসাইটি, কোথা থেকে এটা দূর করতে হবে? সোসাইটি থেকে দূর করতে হবে, তাই না, ফ্রম। তাহলে এখানে যে আমরা বললাম না, নাউন, অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ, তারপর একটা প্রিপোজিশন, এই যে ফ্রম দি সোসাইটি। ওকে, এইভাবে আমরা সলভ করব। আশা করি তোমাদের আমি বুঝাইতে সক্ষম হয়েছি। সরি ভিডিওটা একটু বেশি লং হয়ে গেছে, কিন্তু এইভাবে ডিটেলসে বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে দেখবে তোমরা আরও ইজিলি জিনিসগুলো ধরতে পারো। মূল বিষয় ধরা, আমরা যদি একবার ধরে ফেলতে পারি জিনিসটা কেন হলো, তারপরে যদি এইরকম যদি তুমি 10 থেকে 15টা, ঠিক আছে, ধরলাম তুমি 10টাও যদি এরকম সলভ করে থাকো উইথ ক্লুজ, হ্যাঁ 10টা যদি সলভ করে থাকো, তাই কি 10-10-এ 100, তাই না? তাই তুমি এরকম 100টা যদি সলভ করে ফেলো, তাহলে তোমাকে আর ঠেকায় রাখতে পারবে কেউ? 10টা মডেল কোশ্চেন যদি এরকম করে ABCD করে 10টা যদি তুমি সলভ করে আনতে পারো, তুমি 100 বার প্র্যাকটিস করলা, 100 বার নিজের মাইন্ডকে খাটাইলে জিনিসটা কীভাবে বের করে থাকে, একটা অপরের সাথে কানেক্ট করতে থাকে, তখন তোমার নিয়ম আর মুখস্থ করতে হবে না, তখন তুমি দেখলেই বুঝতে পারবা যে কোথায় কোনটা ব্যবহার হবে। আশা করি জিনিসটা আমি বুঝাইতে সক্ষম হয়েছি। আজকের ভিডিও এটুকুই ছিল, ইনশাআল্লাহ সামনে কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।